সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1396তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো কলকাতার ভাই হিন্দু ভাই রাজন্যের জীবনের চরম ভয়ঙ্কর এক শিক্ষণীয় অলৌকিক কালো জাদুমুখর বাস্তব জীবন কাহিনী। যে গল্পের টাইটেল কালো জাদু করে সুন্দরী বৌদির সর্বনাশ, দেবরের সাথে শাশুড়ি কেন হাত মিলালো, পারিবারিক চরম বিশ্বাসঘাতকতার এক বাস্তব গল্প। রাজত্ব যদিও কলকাতার মানুষ হয়ে থাকে, তবে তার যৌবন বয়স থেকেই তিনি সিলেটের মাটিতে রয়েছে। তার জীবনে এমন সব ঘটনা ঘটেছে যার রীতিমতো আপনার শরীরের পশম ধারা করিয়ে দিবে। বন্ধুরা, কালো জাদু নিয়ে অনেক কথা আমি শর্টস ভিডিওতে বলেছি, তাই কালো জাদু নিয়ে না বলি, শুধু একটা কথাই বলি, ওই দিনটা আর খুব বেশি দূরে নয় যেদিন আমাদের ঘরে ঘরে কালো জাদুতে আক্রান্ত মানুষ থাকবে। আর এই কালো জাদু যে কতটা ভয়ঙ্কর, আল্লাহ কোরআনে বারবার এই কালো জাদুতে নিষেধ করেছে। এমনও বলেছে যারা কালো জাদু করে তারা কোনোদিনও জান্নাতের ধারে কাছেও যেতে পারবে না। খুবই হৃদয় স্পর্শ করা এক বাস্তব জীবনের গল্প। সবাই গল্প শুনবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আমি স্বপ্ন দেখেছিলাম আপনাদেরকে নিয়ে বিশ্ব ভ্রমণ করব। বিশ্বের এমন সব জায়গা আমি তুলে ধরবো যা আজ পর্যন্ত আপনাদেরকে কেউ দেখায়নি। আই প্রমিস, আমি এমনটাই আপনাদেরকে দেখাবো। তাই সবাইকে অনুরোধ করব, আই বাটনে গিয়ে আমার নতুন ট্রাভেলিং চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, চমৎকার রকম অবিশ্বাস্য সুন্দর সুন্দর পৃথিবীর জায়গাগুলো দেখার জন্য। যাই হোক, গল্পে যাই। সবাই গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন এবং গল্প শেষে কলকাতা এবং সিলেটের ভাই রাজত্বকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। হিন্দু ভাইদের আদাব আর মুসলিম ভাইদের সালাম। আমার নাম রাজন্য সেন, আমার বাড়ি কলকাতার পশ্চিম পরগনায়। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবার সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা ঠাকুমা সহ আমার দাদা দিদি ভাই বোন। কলকাতার পশ্চিম পরগনায় এক হিন্দু একান্নবর্তী পরিবারে আমার জন্ম হয়। আমাদের পরিবারটা ছিল সেই এলাকারই এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা ছিলেন একজন ব্যবসায়ী। ওই পশ্চিম পরগনায় শহরে আমার বাবার অনেক বড় একটা ব্যবসা ছিল। সেই ব্যবসা পরিচালনা করে আমার বাবা আমাদেরকে খুব ভালোভাবে মানুষ করে। বাংলাদেশের সাথে ছোটোবেলা থেকে রয়েছে আমার নারীর টান। শুনেছিলাম আমার দাদির বাড়ি ছিল বাংলাদেশ সিলেটে দাদির বাড়ি হওয়ার কারণে আমরা বেশ কয়েকবারও সিলেটে গিয়েছিলাম। সিলেটের মানুষদের সাথে আমাদের সম্পর্কটা যেন এক পারিবারিক সম্পর্কের গাথা। দাদির বাপের বাড়ি ওখানে, মানে আমার ঠাকুমার বাপের বাড়ি ওখানে হওয়ার কারণে আমরা প্রায় সব সময় ওখানে যাতায়াত করতাম। এরকম করতে করতে আমি বড় হচ্ছিলাম। ছোটোবেলা থেকেই আমি প্রচণ্ড রকমের দুষ্ট প্রকৃতির একটা ছেলে ছিলাম। কারো কথা মানতাম না, কারো কথা শুনতাম না। সবসময় সব বিষয় নিয়ে আমি ছিলাম একটু খুনসুটে ছেলের মতো। প্রতিদিন আমার বাবার কাছে আমার নামে হাজারটা নালিশ আসতো। দাদা দিদি সবাই আমাকে নিয়ে খুব টেনশনে পড়ে গেছিল। সবাই ভেবেছিল আমি হয়তো আমার জীবনটা ওভাবেই শেষ করব। তারা যেমনটা ভেবেছে আমার জীবনটা ঠিক তেমনভাবেই কেটেছে। একটা পর্যায়ে আমি আমাদের ওই পরগনার একটা স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিই। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি এসএসসিতে ফেল করি। 2 সাবজেক্টে ফেল করার পরে আমার বাবা তখন লজ্জায় কারোর সামনে মুখ দেখাতে পারতেছিল না। আমার যে বড় দাদাভাই আছে, দিদি বোন আছে, তারাও সবাই মোটামুটি অনেক দূর পর্যন্ত পড়াশোনা করা। কিন্তু আমি পরিবারের ছোট ছেলে হওয়ার কারণেই মনে হয় এত বেশি দুষ্ট হয়ে গেলাম। আমি ঠিকঠাক মতো পড়াশোনা করতাম না। প্রতিনিয়ত বাবা আমাকে দোকানে নিয়ে বসিয়ে রাখতো। দোকানে বসতেও আমার ভালো লাগতো না। একটা পর্যায়ে বাবাকে আমি বলেই বসি, আমি দোকানে আর বসবো না, দোকানে বসলে আমার ভালো লাগে না, আমি দোকানে বসতে চাই না। কিন্তু বাবা আমাকে মেরে ধরে হলেও দোকানে বসাবে। একটা পর্যায়ে আমি দোকান থেকে টাকা চুরি করতে শুরু করি। আমি দোকান থেকে যখন রুপি চুরি করি, এরকম করে বেশ কয়েকদিন পরে একদিন আমার দাদার কাছে আমি ধরা খেয়ে যাই, মানে আমার বাবার কাছে ধরা খাই। এবং বাবার কাছে ধরা খাওয়ার পরে তিনি আমাকে খুব মারার পরে আমি রাগ করে একেবারেই দোকানেই যাই না। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, আমার যে বড় দিদি আছে, একেবারে আমার থেকে যেটা বড় আর কি, ইমিডিয়েট বড়, আমার ওই বড় দিদিকে বেশ কিছুদিন আগে সিলেটে বিয়ে দেওয়া হয়। আমার ওই দাদির বাপের বাড়ির কেমন এক আত্মীয়র কাছে, আমার ঠাকুমার কেমন এক আত্মীয়র কাছে আমার বড় দিদি বোনকে বিয়ে দেওয়া হয়।
তো বাবার সাথে রাগ করার পরে আমি খুব মানে মানসিকভাবে অনেকটা মানে খারাপ অবস্থানে চলে গেছি যে আমি আত্মহত্যা করে ফেলবো, বাবা কেন আমার গায়ে হাত তুললো, পরিবারের মানুষরা কি আমাকে টাকা পয়সা দেয় না, আমি ভালোভাবে চলতে পারি না, প্রচণ্ড রকমের অভাব অনটনে আমার দিন কাটতে হয়। এক পর্যায়ে আমি চিন্তা করলাম যে আমি খারাপ কিছু করে ফেলবো। রাতের পর রাত বাড়িতে আসি না, সিগারেট খাই, নেশা করি, খারাপভাবে জীবনযাপন করতে শুরু করি, যা সাধারণত একটা ছেলে নষ্ট হওয়ার জন্য যতটুকু করা দরকার বা হওয়া দরকার আমি তার একেবারে শেষ প্রান্তে পৌঁছে যাই। দাদা দিদি বাবা মা সবাই আমাকে নিয়ে টেনশনে পড়ে যায়। ওই মুহূর্তেই আমার ঠাকুমার সিদ্ধান্ত নিল যে তিনি বাংলাদেশে বেড়াতে যাবে, আমার বোনের বাড়িতে প্লাস তার বাপের বাড়িতে। তো এমন সিদ্ধান্তের প্রতিফলে আমার মা তখন আমার ঠাকুমাকে বলল, একটা কাজ করেন মা, রাজন্যরে সাথে করে নিয়ে যান। তো দিদি আমার ঠাকুমা তখন আমাকে বলল যে রাজন্য যাবে নাকি বাংলাদেশে তোর দিদিকে দেখার জন্য? আমি বললাম যে না, আমি যাব না। মানে আমার কথা হচ্ছে যে আমি যাবই না, মানে এভাবেই জীবন নষ্ট করে ফেলবো। খুব একরোখা এবং রাগী একটা ছেলে আমি ছিলাম, আমি যেতে চাই না। না যাওয়ার পরে আমার ঠাকুমা আমাকে খুব অনুরোধ করে, তুই আমার সাথে চল, তুই যদি আমার সাথে যাস তাহলে খুব ভালো হবে। এরকম অনুরোধ করে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যখন বাড়ি থেকে বের হই আমি এরপরে আর কখনোই বাড়িতে ফিরবো না। এরপরে আমি আর কোনো দিনও এই মানে কলকাতায় আর ফিরে আসবো না, আমি আমার জীবন বাংলার বুকে কাটিয়ে দিব। রেগে মেগে একেবারে এমন সিদ্ধান্ত নিয়েই আমি তখন আমার ঠাকুমার সাথে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলাম। বাংলাদেশ সত্যি এতটাই সুন্দর যা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। বাংলাদেশে আসার পরে আমার মনটা কেমন জানি অনেকটা কাদামাটির মতো হয়ে গেল। আমার ভিতরে জ্বলতে থাকা ওই দাউ দাউ করে আগুনের মধ্যে মনে হয় এক টুকরো বরফের পাথর এসে পড়ল। মুহূর্তেই আমার রাগ সব ঠান্ডা হয়ে গেল। আমার দিদির বাড়িটা একটা পাহাড়ের চূড়ায় ছিল, সিলেটের একটা মানে পাহাড়ের চূড়ায় ছিল আমার দিদির বাড়িটা, এবং ওই দিদির বাড়িটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আমার যিনি দুলাভাই ছিল আর কি, আমার বোন জামাই, তাদের অনেক টাকা পয়সা ছিল, নিজেদের ব্যবসা বাণিজ্য ছিল, তারা তাদের ব্যবসা বাণিজ্য, গরুর ফার্ম সহ অনেক ব্যবসা বাণিজ্য আছে। তো সেই পরিবারে আসার পরে আমার কাছে খুবই ভালো লাগলো। প্রায় 15 দিনের মতো ওই পরিবারে থেকে গেলাম, সবার সাথে উঠছি বসছি। আমাদের বাসা যদিও কলকাতার, কিন্তু বাংলা ভাষার সাথে খুব বেশি একটা মিলে যায়। আর আমি একটু মোটামুটি সিলেটি ভাষায় মারতাম পারতাম, মানে কথা বলতে পারতাম, যার জন্য দেখা যায় ওখানে থাকাটা আমার জন্য আর খুব একটা কঠিন বিষয় হয়ে দাঁড়ালো না। 15-20 দিনের মতো ওই দিদির বাড়িতে থেকে গেলাম। 15-20 দিন পরে আমার ঠাকুমা তখন আবারও কলকাতায় ব্যাক করবে, চলে আসবে, আমাকে চলে আসতে বলতেছে। তো আমার বড় দিদি তখন বলল যে রাজন্য তো ওখানে এখন আর পড়াশোনা করে না, কি এমন করবে, আব্বুর সাথেও ঝামেলা করে, তো আমাদের বাড়িতে থেকে যাক। তো দিদি আমার ঠাকুমা বলল যে না, ওরে নিয়ে যাই, এখানে থাকলে আবার কোন কেলেঙ্কারি করে বসে, কারণ ও তো মানুষ হিসেবে খুব একটা ভালো না। ও কলকাতায় থাকা অবস্থায়ও খুব ঝামেলা করতো, একে মারতো, ওকে ধরতো, টাকা পয়সা চুরি করতো, তো ও আবার কোন একটা ঝামেলা করে বসে, না না আমি ওকে সাথে করে নিয়ে যাই। আমার দিদি তখন বলল যে না, নিয়ে যায়েন না, ও থাকুক না। দিদি তখন অনুরোধ করে আমার ঠাকুমার কাছ থেকে আমাকে রেখে দিল। পরে ঠাকুমা একাই চলে গেল, আমি তখন দিদির সাথেই আমাদের ওই পাড়ায় মানে দিদির সাথে রয়ে গেলাম। তো দিদি আমাকে খুব আদর করতো, মানে এতটাই আদর করতো যা বলার মতো না। দিদির সাথে আমার সম্পর্কটা খুব মধুর ছিল। দিদি আর আমি একসাথে রাতেরবেলায় লুডো খেলতাম, দাদাভাই আসতো, দাদার সাথেও মজা মাস্তি করতাম। এবং তাদের বাড়িতেই একটা বড় মন্দির ছিল, মন্দিরের পিছনে একটা পুকুর আছে, সেই পুকুরে সাঁতরাইতাম, মাছ ধরতাম, দিদি আবার রান্না করে দিত, মজা করে পান্তা ভাত দিয়ে মাছ দিয়ে খাইতাম। দিনগুলো খুব ভালোই কাটতেছিল। এমন করতে করতে 1 দিন 2 দিন নয়, প্রায় 5 মাসের মতো অতিবাহিত হয়ে যায়। দিদি আমাকে বলে, রাজন্য তুই কি যাবি আর কলকাতায়? আমি বললাম না না না, আমি আর কখনোই কলকাতায় যাব না, আমার এখানে বেশ ভালো লেগেছে, এখানে একটা বিয়ে করে সেটেল হয়ে যাব। এরকম করতে করতে দিদি আমারে বলল, একটা কাজ কর, এভাবে বসে বসে কয়দিন খাবি, তোর দাদার সাথে একটা ব্যবসা ধরে বস, মানে আমার দুলাভাইয়ের সাথে, আমার বোন জামাইয়ের সাথে। তো আমি তখন কি ব্যবসা করবো, আমি তো আসলে ব্যবসা অত কিছু বুঝি না। পরে করলো কি যে ওই মানে আমাদের যে মন্দিরটা আছে, মন্দিরের সাথে প্রসাদ বিক্রি করার জন্য একটা দোকান দিল, মিষ্টি সহ বিভিন্ন ধরনের প্রসাদ বিক্রি করার জন্য একটা দোকান দিবে আমার দিদি, এমনটাই দাদাভাইকে বলল। দাদা তখন তার কাছে টুকিটাকি যা টাকা ছিল মোটামুটি আমার দিদির কাছ থেকেও কিছু নিয়ে আমাকে একটা বড় করে ওখানে দোকান করে দেয়। দোকানটাও দেখতে শুনতে বেশ ভালো ছিল। তো আমি তখন ওই দোকানে হিন্দু মন্দিরের পাশে হচ্ছে প্রসাদ বিক্রি করতাম। তো শয়তানের ভিতরে তো শয়তানি মন মানসিকতা থাকবেই, ভাল লাগতো না। এভাবে দোকানদারি করতাম, টাকা পয়সা ইনকাম করতাম, কিন্তু খরচ করার জায়গা পাইতাম না, যে কোথায় খরচ করব। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমাদের অনেক ধরনের পূজা হয়, সব পূজার কথা না বলি। রাতের একটা পূজার সময় আমার যে দাদাভাই আছে, মানে আমার বোনের জাল যাকে বলে আর কি, মানে আমার বোনের
বাসুরের ওয়াইফ, মানে আমরা যাকে বৌদি বলি, সম্পর্কে আমার বৌদি হয়, এবং ওই বৌদির নাম ছিল অহনা বৌদি। বৌদি দেখতে শুনতে অনেক বেশি সুন্দর ছিল, একেবারে স্বাস্থ্যটা মোটামুটি বেশ ভালোই ছিল, ভালো স্বাস্থ্যবান ছিল, লম্বা ছিল, দেখতে আমাদের মানে পশ্চিম পরগনায় কিছু পাকিস্তানি মানুষ থাকে তাদের মতোই ছিল। দেখলে মনে হয় না যে দিদি বাঙালি মানুষ। দিদির বাড়ি ছিল বরিশালে, বরিশাল থেকে দিদিকে বিয়ে করে দাদা আমাদের মানে এই সিলেটে নিয়ে আসে। তো দিদির সাথে আমার সম্পর্কটা খুব ভালো ছিল। একদিন রাতের বেলায় যে কোনোভাবেই হোক আমি দিদিকে একটু অন্যভাবে দেখে ফেলি। ওই দিন রাতে আমাদের পূজা ছিল। ওই পূজার সময় দিদি গোসল করার জন্য আসে রাতের বেলায়, এবং আসলে দিদিকে আমি একটু অন্যভাবে দেখতে পাই। রাতের বেলা আমি তো বেশিরভাগই রাতে দোকান বন্ধ করে মন্দিরের পিছনে পুকুর ঘাটে বসে থাকতাম। তো সেদিন দিদির গোসল করা আমাকে একটু অন্যভাবে দিদির প্রতি আমার আকৃষ্ট করে বসে। তো মানে আমার বৌদির প্রতি আর কি, মানে বৌদির প্রতি আমি একটু অন্যভাবে আকৃষ্ট হয়ে যাই। এখন মানে আমাদের ধর্মটা তো খুব কঠিন, এখানে এদের সাথে আমাদের ওভাবে তাকানো যাবে না, ইয়ে করা যাবে না, কিন্তু তারপরেও না আমি ঘুমাইতে গেলে চোখ বন্ধ করলে বারবার বৌদিকে মানে স্বপ্নে দেখতাম, বা বৌদির প্রতি আমি খুবভাবে আকৃষ্ট হয়ে পড়ি। প্রথম দিকে আমি বৌদির সাথে মিশতাম না, বৌদি আমার সাথে কথা বলতে চাইলেও আমি ইগনোর করতাম, দূরে সরে যেতাম, মানে বৌদির সাথে মেলামেশা কথাবার্তাটা আমার খুব একটা ছিল না। কিন্তু সেদিনকার রাতের পর থেকে আমি নিজেই বৌদির সাথে কথাবার্তা বলি, বৌদির জন্য খাবার নিয়ে আসি এবং বৌদির জন্য এটা ওইটা নিয়ে আসি, মানে খুব ভালো একটা সম্পর্ক বৌদির সাথে আমার হয়ে গেল। তো বৌদিকে পটানোর খুব চেষ্টা করতেছি, মানে আমি এক কথায় বলতে গেলে বৌদির প্রতি একটা খারাপ নজরে দিয়ে বসি, খুব খারাপ একটা নজর দিয়ে বসি। দেন আমি বৌদিকে পটানো ট্রাই করি, কখনো আমার দোকান থেকে প্রসাদ নিয়ে আসি, চানাচুর বিস্কিট থেকে শুরু করে বিভিন্ন ধরনের মেয়েদের পছন্দনীয় খাবার, আচার, এসব কিছু নিয়ে আসি। দিদির কোনো বাচ্চা কাচ্চা মানে আমার ওই মানে বৌদির কোনো বাচ্চা কাচ্চা হয়নি, মানে আমার বড় বৌদির কোনো বাচ্চা হয়নি, কিন্তু বৌদির মানে মানে কী আর বলবো। এবার আমি ধরেন এটা সেটা দিচ্ছি বৌদিকে, কিন্তু যতই যা করি বৌদি শুধু দু একটা কথা যদি আমার সাথে দুষ্টমি করে ওই মুখে মুখে আমার সাথে দুষ্টমি করে, কিন্তু এছাড়া বৌদি অন্য কোনোভাবেই হচ্ছে বা শারীরিকভাবে কোনো দুষ্টমিতে বৌদি রাজি না। বা কখনো যদি বৌদির গায়ে একটু থাপ্পড় দিয়ে বসে বৌদি কিন্তু চোখ রাঙিয়ে ফেলে, আমাকে বারবার বলে যে রাজন্য এসব চলবে না, মানে আমাকে ধমকাধমকি করে। তো আমি কীভাবে মানে কীভাবে কী করবো আসলে বুঝে উঠতে পারতেছিলাম না যে দিদির সাথে মানে আমি ওনাকে আসলে দিদিই ডাকতাম, বৌদি খুব কমই ডাকতাম, দিদি বলেই ডাকতাম। তো একটা সময় চিন্তা করলাম যে না, যেভাবেই হোক প্রয়োজনে আমি তার সাথে কিছু একটা করে আমি এখান থেকে পালিয়ে কলকাতায় চলে যাব। এরকম একটা চিন্তা ভাবনার মধ্যেই একদিন হলো কি যে আমি আগেই সব কিছু রেডি করে রেখেছি যে আজকে রাতে আমি চলে যাব, আজকে রাতে আমি আমার দিদির বাড়ি থেকে চলে যাব, আজকে রাতে আমি একটা অঘটন ঘটাবো এই বাড়ির মধ্যে। আমি এক কথায় মানে আমার ওই বৌদি, অহনা বৌদি আজকে রাতে গোসল করতে আসবে মন্দিরের পিছনে, ওনার একটা মানত আছে, মানতের জন্য উনি গোসল করবে আমি জানি। তো উনি যখন রাতের বেলায় গোসল করার জন্য মন্দিরের পিছনে আসবে, মন্দিরের ওই পুকুরে, আমি ওনাকে ওইখানে ধরে বসবো, যা আছে তাই হবে। মানে প্রয়োজনে বৌদি তো আর চিৎকার করবে না, নিজের মান সম্মানের কথা তো ভাববে, ভেবে তো আর চিৎকার করবে না। চিৎকার না করে আমি কিছু একটা করে বসবো এবং আমি পরে এখান থেকে চলে যাব। মানে কোনো একটা ঝামেলা হলো আমি এখান থেকে দৌড়িয়ে চলে যাব। যদি বৌদি চিৎকার করে, চেঁচামেচি করে, আমি প্রয়োজনে এখান থেকে দৌড়িয়ে চলে যাব, আমি আর কখনোই আসবো না। মানে তখন আমার ব্যবসা বাণিজ্য খুব ভালো যাচ্ছিল না, ইনকাম আমার ওই বোনের জামাই যা দিয়েছিল তার সবই প্রায় শেষ, ওরকম কোনো টাকা পয়সা আর আমার কাছে নাই। আমি এখন ঠিকমতো নিজেও চলতে পারি না, দোকান আমি একদম ফুটাই দিছি, দোকানে তেমন কোনো মালামালও নাই। তো রাতের বেলায় খাপটি মেরে বসে আছি, দিদি তো গোসল করতে আসবে, মানে বৌদি আসবে, আমি বৌদিকে ধরবো। রাত তখন আনুমানিক প্রায় 1টার মতো বাজে। এইটা আসলে ধর্মীয় বিষয়ে ওইদিকে না যায়, কেন সে 1টা বাজে গোসল করলো। তো সে গোসল করার জন্য নামলো, নামার পরে সে উঠে যাচ্ছিল, পরে আমি ডাক দিলাম, বৌদি, অহনা বৌদি। দুবার ডাক দেওয়ার পরে ওখানে দাঁড়িয়ে বলল, কী ব্যাপার রাজন্য, এত রাতের বেলা এখানে কি করছো? আমি বললাম, বৌদি ভাল লাগতেছে না, এখানে বাতাসে বসে আছে, গরম তো। বৌদি বলে, পূজা দাও নাই? আমি বললাম, দিব। বৌদি একটু এদিকে আসবা? বলে, কি? আমি বললাম, আসো না একটু কথা বলি। বলে, দূরে ছাই, তুমি দেখো না আমার শরীর ভিজা, আমার জামা পাল্টাতে হবে। আমি বললাম, বৌদি আসো না। এই কথা বলে কাছাকাছি বৌদির চলে গেলাম, গিয়েই আমি বৌদির হাত চেপে ধরলাম। ধরার পরে বৌদি ওই হাত চেপে ধরাতেই বৌদি বুঝে গেছে যে এখানে কিছু একটা হবে। বৌদি হাত ছুটানোর জন্য খুব মানে ছুটোছুটি করতেছে যে হাত ছুটাবে, চলে যাবে, বাট আমি না বৌদির হাত ছাড়তেছি না। একটা পর্যায়ে ওই জায়গার মধ্যে আমি বৌদির সাথে একটা খারাপ কিছু করার চিন্তা ভাবনা করে বসি
এবং মানে এতটাই আকৃষ্ট হয়ে পড়ি, বৌদি তখন চিৎকার করতে শুরু করে, মানে অজোরে চিৎকার করে। এবং বৌদি যখন জোরে চিৎকাতে আমি তখন এখান থেকে বৌদিকে ছেড়ে দিয়ে দৌড় দিছি যে চলে যাব, মানে ভাইকে চলে যাবো এখান থেকে। এবার এরপরের দিন তো আমার চলে যাওয়ার প্ল্যানিংয়ে আছে, আমি টাকা পয়সা সবও নিয়ে নিছি, জামা কাপড় নিব না, ওই টাকা নিয়ে চলে যাব। এদিক দিয়ে দৌড় দিলাম, কোত্থেকে জানি বৌদির জামাই মানে আমার ওই দাদা কোত্থেকে জানি ওই সামনে দিয়ে এসে আমাকে খাপ করে ধরে বসে। দাদাও মনে করেছিল যে চোর টোর হবে, হয়তো মন্দির থেকে কিছু চুরি করার জন্য আসছে, পাশেই হচ্ছে একটা মুসলিম পাড়া আছে, তা মুসলিম পাড়ার ছেলেরা মাঝে মাঝে এই মন্দিরে ঢুকে, মন্দিরের আশেপাশে হচ্ছে আপনার বিভিন্ন ফল গাছ আছে, ওইখান থেকে ফল টল নিয়ে তারা চলে যায়। তো দাদা মনে করেছিল যে এই টাইপেরই কেউ হবে, সম্ভবত ফল চুরি করার জন্য আসছে। যাওয়ার পথে দাদা তখন খাপ করে আমাকে ওই এখানকার মধ্যে ধরে বসে, এবং ধরে ফেলার পরে দাদাও তখন চিৎকার দেয়, অন্ধকার তো দিদিও চিৎকার দেয়, মানে আমার বৌদিও চিৎকার দেয়। মুহূর্তের মধ্যে আমার বোন জামাই এবং আমার বোনের শ্বশুর শাশুড়ি যারা ছিল সবাই তখন বেরিয়ে আসে। মানে আমার বোনের শ্বশুর ছিল না, শাশুড়ি ছিল, শাশুড়িও তখন বেরিয়ে আসে। এবং আসার পরে এখানে এসে সবাই তো তখন জড়াইতে হয়, কী ব্যাপার কী হয়েছে এখানে। মুহূর্তের মধ্যে আমার মানে যিনি বড় দিদি ছিল, যার বাড়িতে আমি আছি, আমার ওই দিদি তখন আমাকে সবার সামনে মারতে শুরু করে। অঝরে যখন মারতে শুরু করে ওই মুহূর্তেই আমার মানে বোনের যে শাশুড়ি ছিল তিনি এসে আমাকে আমাকে সেভ করে বলে, ছেলেটা এই পাড়ার মেহমান, আমাদের বাসায় সে অতিথি, তাকে কেন মারা হবে, সে এমন কী করেছে। মুহূর্তের মধ্যে আমার ওই অহনা বৌদির মানে জামাই, অহনা বৌদির হাজব্যান্ড, তখন তিনি বলে বসলো যে মা আপনি ওকে ছেড়ে দেন, ও খুব খারাপ, ও এরকমভাবে আপনাদের মানে বউর সাথে এটা করছে। মুহূর্তের মধ্যে আমার বোনের শাশুড়ি তখন বলে বসলো, তোর বউ কি খুব ভালো, তোর বউ তো খুব খারাপ, এর আগেও তো তোর বউ ধরা খাইছে আরেকজনের সাথে, আমি তো বলেছি তুই বিশ্বাস করলি না, আজকে দেখলি তো তোর বউয়ের দোষ, এই ছেলেটার কোনো দোষ নাই, ও কলকাতা থেকে আমাদের অতিথি আমাদের বাড়িতে বেড়াতে আসছে, ওর কোনো দোষ নাই, এর আগেও তোর বউ আরেকটা ছেলের সাথে খারাপ কাজ করছে, আমি তোরে বলেছি তুই বিশ্বাস করিস নাই। মুহূর্তের মধ্যে অহনা বৌদি তখন আমার ওনাকে বলতেছে যে মা আপনি এটা কী বলছেন, আমি খারাপই করেছি এরকম কোনো কি বলতে পারবে, আপনি এর আগে আমার নামে একটা মিথ্যা কথা রটাই দিয়েছেন, মিথ্যা কথা বলছেন, আজকে হাতে নাতে রাজন্য আমার শরীরে হাত দিল, আপনার দাদা যদি এদিক দিয়ে আমার স্বামী যদি এদিক থেকে দৌড়ে এসে রাজন্যকে না ধরতো তাহলে তো আর রাজন্যকে ধরা যেত না, রাজন্যকে পাওয়া যেত না, দৌড়িয়ে এসে কোনো রকম রাজন্যকে ধরেছে, রাজন্য আমার সাথে খারাপ কাজ করার চেষ্টা করেছে, আর আপনি রাজন্যের সাপোর্ট নিচ্ছেন। মুহূর্তের মধ্যে আমার বোনের শাশুড়ি বলল, অবশ্যই রাজন্যের সাপোর্ট নিব, ওর কোনো দোষ নাই, তুই চোখের ইশারা দিয়ে মানুষকে ডাকিস এবং কাছে আসলে তার নামে বদনাম রটায় দেশ, এই বাপু তুমি ঘরে যাও তো। আমি তখন অবাক হয়ে গেলাম। মুহূর্তের মধ্যে আমার ওই বোনের মানে শাশুড়ি সবার সাথে রাগারাগি করতে শুরু করলো, এত রাতের বেলায় এমন কি হলো যে সবাই দৌড়িয়ে এখানে চলে আসতে হলো, সবাই কেন এখানে দৌড়িয়ে আসতে হবে, এখান থেকে সবাই যান, কিছুই হয় না এখানে, আমার ছেলের বউ খারাপ, অহনা খারাপ হওয়ার কারণে রাজন্য এত বড় কাজ করার সাহস পেয়েছে, রাজন্যের কোনো দোষ নাই, জানতো আপনারা যে যার মতো করে চলে যান। আমি তখন অবাক হয়ে গেলাম, আরে কী ব্যাপার, আমার বোনের শাশুড়ি কেন আমার সাপোর্ট নিল, তাও আবার এইভাবে, এত কঠিনভাবে আমার সাপোর্ট নিল, ওনার কারণেই কেউ আমার গায়ে একটা ফুলের টোকাও দিতে পারেনি। আমি তো ভয়ে ভয়ে ঘরের ভিতরে ঢুকলাম, আল্লাহ না জানি কি হয়, ভগবানের কাছে প্রার্থনা করলাম যে না জানি কি হয়, আমি জানি কেমন বিপদে পড়ে যাই, নাকি আমার বোনের শাশুড়ি কৌশল খাটিয়ে আমাকে আটকিয়ে ফেললো, সকালে আমাকে পুলিশে দিয়ে দিবে, আমার তো পাসপোর্ট নাই, কোনো কিছুই নেই, আমার তো বাংলাদেশে কোনো আইডি কার্ডও নাই, আমি কেমন বিপদে পড়ে যাই, ভগবান যদি আমাকে বাঁচায় তো বাঁচাবে, তা না হলে কিন্তু আমি শেষ। ওখানে বসে বসে অপেক্ষা করতেছি কি হয় একটু দেখি। সকালবেলা দেখলাম আমার রুমে সর্বপ্রথম আমার বোনের শাশুড়ি ঢুকে আমাকে বলল, রাজন্য ভালো আছো? ওনার দিকে তাকালাম এবং মুহূর্তে দেখলাম ওনার হাতের মধ্যে একটা থালি আছে, থালির মধ্যে বিভিন্ন ফল ফুল, এবং বুঝতেই পারলাম উনি পূজা দিয়ে আসছে। পরে আমি বললাম যে মা আমি এখান থেকে চলে যাব, আমি ভুল করে ফেলেছি। উনি বলে, তুমি কোনো ভুল করনি, নাও ফল খাও। তো আমাকে ফল খাওয়ার জন্য দিল। আমি একটু বিব্রত হয়ে গেলাম যে কী ব্যাপার, উনি আমার সাথে এত সুন্দর করে কথা বলছে, আমি গতকালকে রাতে এমন একটা ঘটনা ঘটালাম, সেখানেও উনি সবার সামনে আমার সাপোর্ট করেছে, আমাকে হেল্প করেছে, এখনও দেখলাম একইভাবে উনি আমাকে প্রোটেকশন দিচ্ছে, আমার সাথে ভালো করে কথা বলতেছে। পরে আমি ফলগুলো খাচ্ছি আর ওনার মুখের দিকে তাকাচ্ছি। আমি তখন বললাম যে আমি চলে যাই ঠাকুমা, আমি চলে যাই, আমি এখানে থাকবো না। বলে, না তুমি কোথাও যাবে না, তুমি আমার বাড়িতেই থাকবা। আমি বললাম, আপনার বাড়িতে থাকবো, আপনার বাড়িতে আমি যে ঘটনা ঘটিয়েছি এরপরেও কি এই বাড়িতে আমাকে রাখবেন, এই বাড়িতে কি আমার থাকা উচিত হবে?
উনি তখন বলে, আমি তো আগেই বললাম অহনা খারাপ, আমার ছেলের বউ খারাপ, তোমার কোনো দোষ নাই, তুমি নিতান্ত একটা ভালো ছেলে, তোমার নামে একটা বদনাম উঠিয়ে তোমার বোনেরও এখান থেকে ক্ষতি করবে, তুমি যেও না, তুমি যদি এখান থেকে চলে যাও তোমার বোনের কিন্তু তুমি আর বাঁচাইতে পারবে না, আমার বড় ছেলে আর বড় ছেলের বউ মিলিয়ে কালো জাদু করে তাবিজ করে তোমার বোনকে মেরে ফেলবে, তুমি থাকার জন্য ওরা করতে পারতেছে না, ওরা এই জন্য তোমার নামে একটা বদনাম উঠিয়ে দিয়েছে, তুমি যেও না। আমি দেখলাম যে আমার বোনের শাশুড়ি পুরো আমার সাপোর্টে, মানে পুরোই আমার সাপোর্ট। আমি তখন বললাম ঠিক আছে, তাহলে আর আমি যাচ্ছি না। এবার আমি এই বাড়িতে বুক ফুলিয়ে চলতেছি যে অহনা বৌদির সাথে আমার এমন ঘটনা ঘটে গেছে, ওই অহনা বৌদির সাথে আমি আর কথা বলি না, আমার মতো করে দোকান চালায়। আমার বোনের আমার সাথে কথা বলে না, যে বোনের বাড়িতে আমি আসছি ওই বোনের আমার সাথে টোটালিই কথা বলে না, আমার চেহারাও আমার বোন দেখতে চায় না, আমার সাথে কথা বলে না। তো আমার বোনের শাশুড়ি তখন আমার সব কিছু, আমার খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু থেকে শুরু করে মানে সব কিছুতেই তিনি আমাকে অন্যভাবে সাপোর্ট করতে শুরু করলো। অবাক বিষয় হচ্ছে তার সাপোর্ট দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে তিনি কেন আমাকে এতটা সাপোর্ট করতেছে, এত বেশি ভালোবাসা আমাকে দেখাচ্ছে, এত গভীরভাবে আমার সাথে মিশে গেছে। তা রীতিমতো একটা অবাক করার মতোই বিষয় ছিল। তারপরেও তিনি আমার সাথে যেভাবে মিশতেছে, যা করতে চাচ্ছে, আমি সব কিছুই তার সাথে দিব্য অনিমেষেই করে যাচ্ছি। এমন করে প্রায় মাস দেড়েকের মতো কেটে গেল। একদিন বৃষ্টি হচ্ছিল, দুপুরের পরে 2টা কি 3টার দিকে বৃষ্টি নেমেছিল। তো বৃষ্টির কারণে আমি দোকান থেকে আর ঘরে যেতে পারিনি। আমার বোনের শাশুড়ি সেদিন আমার জন্য প্রসাদের দোকানে খাবার নিয়ে আসছে, ভাত মাছ নিয়ে আসছে, এসে আমাকে বলে, রাজন্য নাও খাও। আমি তো অবাক হয়ে গেলাম, কিরি উনি আমার জন্য খাবার নিয়ে আসলো, সেই ঘর থেকে এই পর্যন্ত আমি খাবার খাচ্ছি। খাবারটা খাওয়া প্রায় শেষ হলো। আমি বললাম যে মা ঠিক আছে, আপনার ওনাকে মাই ডাকতাম, যে মা ঠিক আছে আপনি যান, আমি আপনাকে ছাতা দিব। উনি বলে, আমি যাব না, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো রাজন্য, সত্যি করে উত্তর দিবা। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সত্যি উত্তর দিব, বলেন। উনি আমাকে বলে, আচ্ছা রাজন্য, তুমি কি আমার বড় ছেলের বউ অহনাকে পছন্দ করো? তোমার বৌদি অহনাকে পছন্দ করো? আমি তো ভয় পেয়ে গেলাম, কিরে আজকে 1.5 মাস পরে আবার এই কথা কেন উঠবে? 1.5 মাস অতিবাহিত হয়ে গেল, এই নিয়ে কোনো কথাবার্তা হলো না, 1.5 মাস পরে হঠাৎ করে এরকম কথা মানে উনি কেন উঠাই দিল? আমি তখন বললাম যে না, আমি এটা কখনোই না, আমি বৌদিকে অনেক সম্মানের ভাবে দেখি, এরকম না। উনি তখন আমার হাতটা ধরে আমাকে বলে, রাজন্য, তোমার চোখে মুখে বলতেছে তুমি মিথ্যা বলতেছো, আমি তোমার পক্ষের লোক, আমি তোমার বিপক্ষের লোক না, আমি তোমার পক্ষ থেকে তোমাকে সাহায্য করব। সত্যি করে আমাকে বলো, তুমি কি আমার বড় ছেলের বউ অহনাকে পছন্দ করো? আমি তখন নিজের দিকে তাকায় বললাম যে হ্যাঁ মা, পছন্দ করি, কিন্তু পছন্দ করলেও কী হবে, তিনি তো বিবাহিত। পরে আমাকে বলল, তুমি কি তাকে বিয়ে করতে চাও? আমি বললাম যে না, বিয়ে করতে চাই না। আচ্ছা বাদ দেন, এইসব কথা বাদ দেন, এসব কথা বলে তো লাভ নাই। আচ্ছা ঠিক আছে। উনি আমাকে বলে, না শোনো, আমিও চাই তুমি অহনার সাথে কিছু একটা করো, আমি অহনাকে বাড়ি থেকে বের করে দিতে চাই, ওর একটা বদনাম দিয়ে বাড়ি থেকে বের করতে চাই। তুমি অহনার সাথে একটা প্রেমের সম্পর্ক করে তাকে বাড়ি থেকে বের করে নিয়ে যাও। আমি তখন বললাম যে উনি তো আমার সাথে কথাই বলে না, আমার দিকে তাকায়ও না, ওনার সাথে আমি নিজে কথা বলতে গেলেও তিনি আর আমার সাথে কথা বলে না, আমার কাছ থেকে দূরে দূরে থাকে, আমি ওনার সাথে কিভাবে প্রেম করব? আমার ওই বোনের শাশুড়ি তখন আমাকে বলে, তার সাথে প্রেম করার ব্যবস্থা আমি তোমাকে করে দিব, তুমি কি করবা কি না তাই বলো। আমি বললাম যদি আপনি করে দেন তাহলে করতে পারি, কিন্তু উনি না করলে কেমনে? বলে উনি করবে, তুমি রাজি আছো তো? আমি বললাম হ্যাঁ আমি রাজি আছি। বলে আচ্ছা ঠিক আছে, তোমার সাথে যে আমার এই চুক্তি বা এই কথা হয়েছে, এটা যাতে আমার ছেলে মেয়ে বা তোমার বোন সেও যাতে জানতে না পারে, এটা খবরদার কাউকে বলা চলবে না, কারো কাছে জানাজানি করবো না, এটা খুবই ব্যক্তিগত একটা বিষয়। আমি বললাম তা তো আমি জানি, এটা খুব ব্যক্তিগত বিষয়, আমি এটা কেন কারোর সাথে আলাপ করতে যাব? এটা আমি কারোর সাথেই আলাপ করব না, এটা আমি নিজের মাঝেই ধরে রাখবো। বলে আচ্ছা ঠিক আছে, তুমি অনেক ভালো ছেলে রাজন্য, আমি তোমাকে কালকে এক জায়গায় পাঠাবো সকালবেলা, তুমি তাড়াতাড়ি রাতে দোকান বন্ধ করে ঘুমিয়ে যেও। তাড়াতাড়ি রাতে দোকান বন্ধ করে ঘুমিয়ে গেলাম। কি ব্যাপার, কই পাঠাবে তা তো জানি না। সকালে আমি উঠলাম, নাস্তা করে দোকান খুলবো, এই সময় উনি আমাকে ডেকে বসলো, রাজন্য আজকে দোকান খোলো না, তোমাকে এক জায়গায় পাঠাবো, বললাম না তুমি ঘরে যাও, আমি তোমাকে ডাকবো। ঘরে গেলাম, তখন প্রায় 10টা থেকে 10:30 মতো বাজে। উনি আমাকে ডাকলো, আবার ডেকে আমাকে বলল, আমাকে একটা আপনার দিল, একটা লাইক হচ্ছে গিয়ে আপনার একটা লাল কাপড়ের মধ্যে কী জানি দিল, দিয়ে এটা আমার হাতে দিল, হাতে দিয়ে আমাকে একটা চিঠি দিল। বললো তুমি অমুক জায়গায় যাবা এবং যাওয়ার পরে ওখানে একজন তান্ত্রিক আছে, তান্ত্রিক মহাশয় মানে ঠাকুর, ওই তান্ত্রিকের কাছে চিঠিটা দিবা আর এই পোটলাটা দিবা, এবং ঠিকানা উনি আমাকে লিখে দিল যে ঠিকানা অমুক জায়গায়, এখান থেকে মোটামুটি বেশ খানিকটা দূরেই আছে,
যেতে প্রায় আধা ঘন্টা কি 1 ঘন্টা বা 1 ঘন্টারও বেশি সময় লাগবে। তো আমি বললাম ওখানে গেলে, বলো ওখানে গেলে আর তোমার কিছু করতে হবে না, ওইখানে গিয়ে ওই তান্ত্রিক যা করতে বলবে তুমি তাই করবা। আমি তখন বললাম আপনি কি বড় বৌদির নামে কোনো কালো জাদু এই টাইপের কিছু করতে যাচ্ছেন? বলে এটা করলেই বুঝবা, এখন তুমি যাও, তুমি ঠিক আছো তো? আমি বললাম জি আমি ঠিক আছে। বলে যাও। দোকান বন্ধ না করে রওনা দিলাম। এ সময় হঠাৎ করে আমার দিদি, আজ এতদিন পরে আমার সাথে কথা বলে, যে দিদি আমার আপন বোন, বড় বোন, উনি আমাকে বলে রাজন্য তুই কি বাড়ি থেকে যাবি না? আমি বললাম তোমার শাশুড়ি তো আমাকে যেতে দেন, আমি কিভাবে যাব? আমার বোন আমাকে বলে উনি তোকে না যেতে দিলে তো কি হয়েছে, তোর বাড়িঘর নাই, তোর লজ্জা করে না? একজনের বাড়িতে আরেকজন মানুষ কতদিন থাকতে পারে? আমি বললাম ধুরু চাই, তুমি সব কথা বলো না তো। আমি ওখান থেকে তখন এই পোটলাটা নিয়ে চলে গেলাম, রিক্সা দিয়ে স্টেশন পর্যন্ত গেলাম এবং স্টেশন থেকে বাস যোগে আমি সেখানে চলে গেলাম। ওইটা সিলেটের মধ্যে একটা জায়গা ছিল। ওখানে যাওয়ার পরে দেখলাম অনেক মানুষ, এই পাড়ার অনেক মানুষ ওখানে, এবং সবাই এই মানে ওই লোকটার কাছে আসছে বা তান্ত্রিকের কাছে আসছে। কেউ তাবিজ নিচ্ছে, কেউ পানি পড়া নিচ্ছে, কেউ এটা নিচ্ছে ওইটা নিচ্ছে। আমি ওখানে দাঁড়িয়ে আছি, বেশ খানিকক্ষণ ধরে দেখলাম। দেখার পর আমিও তখন সিরিয়াল ওনার কাছে গেলাম, যাওয়ার পরে ওনাকে প্রণাম জানালাম। পরে আমি চিঠিটা দিলাম, চিঠি উনি পড়লো, পরে আমাকে বললো ও আচ্ছা তুমি এই কারণে আসছো, তোমার কাজটা তো অনেকক্ষণ মানে সময় লাগবে, এই পোটলাটা আমাকে দিয়ে তুমি অপেক্ষা করো, আমার লোক তোমাকে ডাকলে তুমি আসবা। প্রায় তখন মানে আমি ওনার কাছে যখন গেলাম প্রায় 1:30 2টার মতো বেজে গেছে, মানে আসরেরও পর হয়ে গেছে, 5টা বেজে গেছে, উনি আর আমাকে ডাকে না। 5টার পরে গিয়ে দেখি উনি বিশ্রামে চলে গেছে, মানে উনি আর নাই। তো ওনার যে সঙ্গভঙ্গ ছিল তাদেরকে বললাম যে ঠাকুর আমাকে বললো যে আমাকে ডাকবে, আমার সাথে কথা বলবে, কিন্তু এখন তো আর উনি বিশ্রামে চলে গেছে। বলে ও তোমার নাম রাজন্য? আমি বললাম জি। বলে ঠাকুর তোমাকে থাকতে বলছে, আজকে রাতে তোমার থাকতে হবে। আমি বললাম ভারে আমার তো দোকানপাট ব্যবসা বাণিজ্য সবই আছে, এখন এখানে কিভাবে থাকবো? বলে তোমার থাকার ব্যবস্থা উনি করেছে, তুমি থাকো, তুমি আমাদের মেহমান, তুমি আমাদের অতিথি, থাকো। এ কথা বলে রাত 8টা বেজে গেল, তখন উনি আমার সাথে দেখা করতে আসলো ওই তান্ত্রিক। এসে আমাকে বললো রাজন্য তুমি ঠিক আছো? আমি বললাম ঠাকুর আমি ঠিক আছি, কিন্তু আপনি আমি এখানে থাকবো আমি তো এই পরিকল্পনা করে আসি নাই। বলে পরিকল্পনা কিছু না, তোমার কাজটা হবে রাত 12টার পরে, আর এই কাজটা করতে হলে তোমাকে থাকতে হবে। এই চিঠির মধ্যে যা লেখা আছে তা যদি আমি করি, এবং যিনি এই চিঠি লিখেছে উনি আমার খুব শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি, তো এই কাজটা করতে হলে তোমাকে থাকতে হবে। তুমি একটা ঘর তোমাকে ওরা দেখাই দিবে, ওই ঘরে থাকবা, এবং আমার রাতে কিন্তু ঘুমাবা না, তোমার নিয়ে ডেকে আনা হবে। আচ্ছা ঠিক আছে। কি হবে তা তো আল্লাহই ভালো জানে, ভগবানই ভালো জানে। আমি তখন রুমের মধ্যে চলে গেলাম, এবং রুমে যাওয়ার পরে আমি ঘুম আসছে না, মানে কোনোভাবেই ঘুম আসতেছে না, খুব টেনশন হচ্ছে যে রাত 12টার পরে আমাকে ডেকে কি করবে, মানে কিভাবে কি করবে তা তো আমি আর বুঝতেছি না। ঈশ্বর আজকে যদি আমাকে তুমি বাঁচায় দাও। তো রাত্র 1টা বাজে, তখন হালকা একটু তন্দ্রায় গেছিলাম, একটু তন্দ্রায় আসছে, এমন সময় আমাকে দরজা ধাক্কাতে শুরু করলো। ওনার লোকেরা দরজা ধাক্কাচ্ছে, আমি চুপ করে উঠে গেলাম। ওঠার পরে আমাকে বলল ঠাকুর মহাশয় তোমাকে যাইতে বলছে, এবং এই কাপড়গুলো পরে আমাকে সাদা কাপড় দেওয়া হলো, সাদা কিছু কাপড়। চিন্তা করলাম এই কাপড় পরে যাব, কি বলে না বলে তা তো বুঝি না। তো ঠিক আছে এই পোশাক আশাকগুলো পরলাম, কাপড়গুলো পরলাম। পরার পরে আমি ওইখান থেকে বের হলাম, বের হয়ে উনি যেখানে বসছে ওখানে গেলাম। ওনার ওই মণ্ডপে যাওয়ার পরে আমার ভিতরে ভয় ঢুকে গেল, মনে হয় আমি একটা ভূতের বাড়িতে ঢুকেছি। চারদিকে ছোট ছোট আলো জ্বলতেছে, প্রদীপ জ্বলতেছে। ওনার সামনে একটা মানুষের মাথা না কিসের মাথা জানি না, একটা হাড় ছিল আর কি, হাড় দিয়ে একটা ছিল। তো এটা তো অনেক অন্যরকম বিষয়, এগুলো আসলে এখানে না বলাই ভালো, আমি যতটুকু সম্ভব ততটুকুই বলি। আমাকে সামনে ওই কাপড়টা পরে বসালো, এবং আমার হাতে 2টা পুতুল দিল। 2টা পুতুল দিয়ে 2টা পুতুলকে একসাথে করে লাগাতে বললাম, আমি লাগালাম, লাগিয়ে বললো এটাতে বাঁধো। আমি তখন বাঁধলাম, এবং আমার শরীর থেকে তাজা রক্ত বের করা হলো, বের করে পুতুলের উপর ঢেলে দেওয়া হলো। এরপর উনি আরও কিছু কাজ করলো, প্রায় রাত্র 3টা পর্যন্ত উনি ওনার কার্যক্রম চালালো। 3টা পর্যন্ত কার্যক্রম চালিয়ে 3টা বাজে আমি হঠাৎ এখানে জ্ঞান হারিয়ে ফেলি, মানে আমার আর কিছু না, জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান হারিয়ে ফেলার পরে কি হলো আর আমি জানি না। দিনে 7টায় আমার তখন জ্ঞান ফিরে আসে, বুঝতে পারেন 3টা 4টা 5টা 6টা 7টা প্রায় 4 ঘন্টা আমার সাথে কি হয়েছে এর কিছু আমি জানি না। 4 ঘন্টা পর আমার শরীরটা বেশ দুর্বল, আমি উঠে দাঁড়াতে পারি না। উনি আমাকে বললো তুমি কি যেতে পারবা বাড়িতে? আমি বললাম জি পারবো। বলে তুমি চলে যাও, আর এই মিষ্টি মানে মিষ্টির মতো একটা প্রসাদ এটা দিল, বলে এটা তুমি যিনি আমার কাছে তোমাকে পাঠিয়েছে তার কাছে দিবা। তো এটা দিল, দেওয়ার পরে আমার মনে হয়, আমি যেটা জানি না, পরে ওদের কথোপকথন শুনে যেটা বুঝতে পারলাম, আমাকে যে লাল পোটলাটা দেওয়া হয়েছিল ওই পোটলার মধ্যে কিছু স্বর্ণ গয়নাও ছিল, কিছু আমার সম্ভবত অহনা বৌদির কিছু ব্যবহৃত জিনিস, সাথে কিছু স্বর্ণ গয়না ছিল,
এগুলো সম্ভবত ওই ঠাকুরকে বা তান্ত্রিককে সম্ভবত আমার বোনের শাশুড়ি দিয়েছে। যাই হোক, এরপরে আমি পুনরায় আবারও বাড়ি চলে গেলাম। বাড়ি আসার পর আমি আর চোখে দেখতেছি না, প্রচুর ক্লান্ত। আমার বোনের শাশুড়ি আমার জন্য খাবার দাবার সব ব্যবস্থা করলো, খাবার দাবার খাইলাম। খেয়ে আমি তখন একদম দিব্যি চলে গেছি ঘুমাইতে। মানে আমার শরীর আর দিচ্ছে না, আমার শরীর আর চলে না। তখন আমি ঘুমাইতে চলে গেলাম, গিয়ে শুয়ে পড়লাম। আমি ঘুমাচ্ছিলাম এবং পরের দিন আমার ঘুম ভাঙে। বুঝতে পারেন, আমার একদিন এক রাত কোনো হুঁশ ছিল না। এরপরে প্রচুর খাবার খাইলাম। খাবার খাওয়ার পরে অবাক যে বিষয়টা আমার চোখে পড়লো, আমি কেমন জানি দেখলাম যে আমার ওই বোনের যেই মানে ছিল অহনা বৌদি না ইচ্ছে করে আমার সাথে কথা বলতে আসে। মানে ইচ্ছে করে আমার সাথে কথা বলে। উনি তো আগে আমি কথা বললে আমার সাথে কথা বলতো না। আমি ওনাকে কোনো কথা জিজ্ঞেস করলে উনি রাগ করতো, আমার সাথে একটা অন্যরকম ভাবসাব দেখিয়ে চলে যেত। এখন দেখুন উনি নিজে আমার সাথে কথা বলে, আমাকে এসে বলে, রাজন্য তুমি ঠিক আছো? তুমি নাকি সারাদিন ঘুমিয়েছো, তোমার নাকি শরীর খারাপ। উনি আস্তে আস্তে করে দেখে আমার সাথে কথা বলে। এমন করে 1 দিন 2 দিন 3 দিন কথা বলে। আমি তো অবাক, কিরি উনি আমার সাথে এরকম করে কথা বলে কেন? এবং আমার হাতে একটা তাবিজও কিন্তু বাঁধা ছিল। আমার বোনের শাশুড়ি আমাকে বললো যে তাবিজটা খোলা যাবে না, তাবিজটা হাতের মধ্যে সবসময় থাকতে হবে, এটা কিন্তু খবরদার খুলবা না। আমি বললাম ঠিক আছে, আমি তাবিজ খুলবো না। তাবিজটা আমার হাতের মধ্যে আমি সবসময় বেঁধে রাখি। তো তাবিজটা হাতের মধ্যে বাঁধা থাকে, আর এদিক দিয়ে বৌদি আমার সাথে ইচ্ছে করে কথা বলে এবং কথা বলে। আর আমার বোনের শাশুড়ি আমাকে বলল, তুমি এবার অহনার সাথে মন খুলে কথা বলতে পারো এবং অহনার মাঝে আর তোমার মাঝে কোনো সমস্যা নেই। এরকম করতে করতে একদিন রাতের বেলা এভাবে কয়েকদিন কেটে গেল। বৌদি আমার সাথে খুব ভালো। একদিন মাগি আপনার মানে যেটা বলো অমাবস্যার মতো একটা রাত ছিল। অমাবস্যা কিনা আমি জানি না, তবে অমাবস্যার মতো রাত। সেই আগের রাত আমাদের একটা পুজোও ছিল। ওই রাতের আনুমানিক 1টার দিকে আমার বোনের শাশুড়ি এসে আমাকে ডাকতেছে যে রাজন্য উঠো। কয়েকটা ডাক দিলে আমি ঘর থেকে বেরোলাম। বলে, তোমার অহনা বৌদির ঘরে যাও। আমি বললাম, কি বলেন, এত রাতের বেলা অহনা বৌদির ঘরে যাব? দাদা আছে না? বলে, না তোমার দাদা নাই, তোমার অহনা বৌদি একাই ঘুমাচ্ছে, দরজা খোলা আছে, তুমি যাও। বুঝতে পারলাম না এটি কী বলে। এত রাতের বেলায় আমি বৌদির ঘরে যাব, দরজাও খোলা, দাদাও ঘরে নাই, এবং তার শাশুড়ি আমাকে নিজেই পাঠাচ্ছে। পুরো বিষয়টা তখন আমার কাছে খুব অলৌকিক মনে হলো যে আর কী হচ্ছে আমার সাথে, এটা আমি আসলে ঠিক বুঝতে পারতেছিলাম না। এরপরে বৌদি বলল, মানে আমার ওই মানে উনি বললো যে যাও। আমি তখন ভয়ে ভয়ে লুঙ্গি আর একটা গেঞ্জি পরা ছিলাম। আস্তে আস্তে বৌদির ঘরের দিকে গেলাম। ঘরের ভিতরে ঢোকার পরেই মানে বৌদিকে আমি একটু অন্যভাবে দেখলাম। মানে আসলেই অন্যভাবে। বৌদি এভাবে কখনোই পোশাক আশাক পরে না, দাদাও ঘরে নাই। আমি ঘরে ঢোকা মাত্রই আমার বোনের আমার যে শাশুড়ি ছিল উনি বলে, আমি দরজা বাইরে থেকে লাগাই দিচ্ছি, তুমি থাকো ভিতরে। আমি তখন ভিতরে থেকে গেলাম, মানে অনেকক্ষণ পর্যন্ত, এবং বিস্তারিত নাই বলে একটা পর্যায়ে আমার কাজ শেষ, আমি বেরিয়ে যাব, উনি দরজা খুলে দিলে বেরিয়ে চলে আসছি। তা আমি বললাম যে কি হলো এটা? পরে বলে, আমি যাও, এখন যাও, কালকে কথা বলবো। তা আমি তখন আবারও রুমে চলে গেলাম, ঘুমাইলাম। সকালবেলা উঠে আমার দোকান খুললাম। দোকানে তেমন মালামালাই এমনিই বসে থাকে। আমার বোনের শাশুড়ি তখন আমার কাছে আসলো, এসে বললো, কী ব্যাপার রাজন্য, তোমার ইচ্ছা পূরণ হয়েছে? আমি বললাম, তা তো হলোই, কিন্তু এটা কি হলো আমি বুঝলাম না। আমাকে বলে, যা হবার তাই হয়েছে, এই নিয়ে তুমি চিন্তা করো না, তুমি তোমার মতো করে তোমার কাজ চালিয়ে যাও, আমি তোমাকে আবারও ডাকবো। তো এবার উনি আমাকে মাঝে মাঝে রাতের বেলায় ঠিক ওই ঘরে পাঠাইতো। আর দিনের বেলায়ও অহনা ভাবির সাথে কথা হইলে উনি রাতের বেলায় রাতের বিষয় নিয়ে আমার সাথে কোনো কথা বলতো না। মানে মূলত এই ঘটনাগুলো কীভাবে ঘটতেছে, কী করতেছে, এগুলো কিন্তু কিছুই আমি জানি না। আমাকে শুধু মানে মূল স্পটে ডেকে নেওয়া হয়, আমি ওই সমস্ত কাজ করি, আবার বেরিয়ে চলে আসি। এরকমভাবে দীর্ঘদিন কেটে গেল, অনেকগুলো দিন কেটে গেল। প্রায় আপনার 2 থেকে 3 মাসের মতো এরকমভাবে কাটতে শুরু হলো। 2-3 মাস পরে হঠাৎ করে একদিন হলো কি, আবার মানে আমি ওরকম ঘরেই ওনার মাই আমাকে ঢুকাই দিছে। ঢুকাই দেওয়ার পর আমি ঘর থেকে বেরোবো, এমন সময় হঠাৎ করে সামনাসামনি ওই অহনা বৌদির হাজব্যান্ডের সাথে আমার দেখা, এবং আমার পোশাক আশাক খুব ছিল। উনি আমাকে বলে, তুই ঘরের মধ্যে কী করতেছিলি রে? এই মধ্যে আমাকে ধরে আবার মারতে শুরু করে আমাকে তখন, এবং তিনি ঘরে ঢুকে বৌদিকে একটু অন্যভাবে পায়। ঘরের মধ্যে ঢুকেই তিনি তখন মানে চিৎকার চেঁচামেচি করতেছে, আবারও আগের মতো সবাই একসাথে হওয়ার পরে আমার ওই বৌদির স্বামী তখন বলতেছে যে ও আমার ঘরের ভিতরে ঢুকলো। আমার ঘরের ভিতরে কীভাবে ঢুকলো? আমার ওই দিদি মানে আমার বোনের শাশুড়ি তখন বলল যে ও যে ঘরের ভিতরে ঢুকলো, বাইরে থেকে তো কিভাবে ঘরে একটা মানুষ ঢুকতে পারে যদি ঘরের মানুষ দরজা খুলে না দেয়?
তোর বউ দরজা খুলে দিয়েছে, তাইও ভিতরে ঢুকেছে, তোর বউর সাথে কথা বল। একথা বলার পরে দাদা ভিতরে ঢুকলো। ঢোকার পরেই বৌদিকে মারতে শুরু করলো। খুব মারতেছে, প্রচুর মারতেছে। এরই মাঝে আমার ওই বোনের শাশুড়ি আমারে বললো যে, রাজন্য, তুমি ঘরে চলে যাও, তুমি ঘরে গিয়ে ঘুমাও। আমি তখন সেখান থেকে বিদায় হয়ে ঘরে এসে শুয়ে পড়লাম। সকালে দেখলাম বাড়ির মধ্যে প্রচুর মানে চিৎকার চেঁচামেচির ঝগড়া। আমি কোনোভাবে জানালাটা খুলে বাইরের দিকে তাকালাম, কি হচ্ছে আগে অবস্থাটা একটু বুঝি। দেখলাম যে মানে অহনা বৌদিকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। অহনা বৌদি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। দাদা ওনাকে বের করে দিচ্ছে। ওই অহনা বৌদির বাড়ি থেকে লোকজন আনছে। রাতের বেলায় তাদের হাজব্যান্ড ওয়াইফের মাঝে কী হয়েছে সেটা আমি জানি না, তবে আমি যতটুকু বুঝেছি যে অহনা বৌদি আমার জন্য পাগল হয়ে গেছে। মানে আমাকে ছাড়া কোনো কিছুই বুঝতো না, মানে পুরোপুরি আমার জন্য পাগল। শেষ পর্যন্ত অহনা বৌদিকে রাতের বেলায় মানে সকালবেলায় তার এই বাড়ি থেকে বের করে দেওয়া হলো। ওনার বাবা মা এসে তাকে নিয়ে চলে গেল। 11টার দিকে আমি বেরোইছি। ওই মুহূর্তে আমার বোন এসে আমার কলার চেপে ধরলো। আমার যে বোনের বাড়ি আমি আছি, আমার আপন দিদি এসে আমার কলার চেপে ধরলো। তুই যদি আজকে দিনের ভিতরে বাড়ি থেকে চলে না যাস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। আমি ঠাকুরের কসম করে বলতেছি, আমি ভগবানের কসম করে বলতেছি যে আমি 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 সত্যি আমার জীবন দিয়ে দিব। আমি সত্যি জীবন দিয়ে দিব, তুই যদি আজকের মধ্যেই এই বাড়ি থেকে চলে না যাস। দেখলাম যে অবস্থা খুব খারাপ। আমার বোন খুবভাবে খেপে গেছে এবং এদিক থেকে মনে হচ্ছে কলকাতায়ও বিষয়টা জানিয়ে দেওয়া হয়েছে। কলকাতা থেকেও ওরা লোকজন আসতেছে, আমাকে এখান থেকে নিয়ে যাবে। আমি আর কলকাতায় ফিরব না। দুপুরে আমি তখন করলাম কি, আমার কাছে কিছু টাকা ঢুকা ছিল। এখানেই আমার এক বন্ধু ছিল, ওনার আবার দোকান আছে, মানে আমাদের বোনের বাড়ি থেকে বেশ দূরে ওনার আবার ব্যবসা আছে। আমার এক বন্ধু পরিচিত, ওই বন্ধুর বাড়িতে আমি তখন দুপুরবেলা চলে গেলাম যে না, আমি এখানে আর থাকবো না। আমার বোন যদি সত্যি রাতের বেলায় সুইসাইড করে ফেলে, একটা খারাপ কিছু করে ফেলে, এই ভয়ে যেদিন অহনা বৌদিকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো, এরপরে মানে ওই দিনে বিকেল বেলা আমি তখন বেরিয়ে চলে গেলাম। আমি আর বোনের শাশুড়ির সাথে কোনো কথা বললাম না। এখান থেকে বেরিয়ে আমার মতো করে চলে গেলাম, বন্ধুর বাড়িতে গেলাম। এবং ওই বন্ধুর একটা মিষ্টির দোকান আছে, অনেক বড় দোকান। বন্ধু খুব ভালো, আমার সাথে সম্পর্ক ভালো, আগ থেকেই ভালো। তার ওখান থেকে আমি বিভিন্ন মানে সুইট যে প্রসাদগুলো ছিল ওগুলো ওর মিষ্টির দোকান থেকে আনতাম। পরে ও তো আমাকে দেখে অবাক, কিরে রাজন্য, তুই এতদিন পরে হঠাৎ আমার দোকানে? আমি বললাম, দেখ, আমার তো আর আগের মতো ব্যবসা বাণিজ্য হয় না, তাই তোর কাছ থেকে আমি মালামালও নিতে পারি না। আমি একটা বিপদে পড়ে আসছি, যদি পারিস আমার একটু আশ্রয় দে। বলে, সমস্যা নাই, তোর কী বিপদ, কী হয়েছে তুই আমাকে বল, আমি তোকে আশ্রয় দিব। আমি বললাম, আমি তোর বাড়িতে আপাতত কিছুদিন থাকবো এবং থেকে আমার ইচ্ছে হচ্ছে ওখানে কিছুদিন থেকে আমি ওখান থেকে আবার কলকাতায় ব্যাক করবো আর কি। আমার তো পাসপোর্ট নাই, কিছুই না, আমি তো চাইলেই হঠাৎ করে যেতে পারবো না, আমাকে বর্ডার ক্লিয়ারেন্স নিয়ে ওখান থেকে যেতে হবে। তো পরেও আমাকে বললো যে তুই আমার বাড়ি থাকবি, তো বেশ ভালো কথা, তুই আমার বাড়িতে থাক। তা আমি ওর বাড়িতে থাকতাম। একদিন গেল, 2 দিন গেল, ওর দাদা বৌদি ওর বাড়িতে সবাই। ওর একটা ছোটো বোনও আছে, নাম হচ্ছে রানী। মেয়েটা খুব মিষ্টি, অনেক সুন্দর, আমার সাথে সুন্দর করে কথাবার্তা বলে, আমার সাথে মিশে, খুব ভালো একটা মেয়ে আর কি। তো এরকমভাবে 2 দিন 3 দিন কেটে গেল। 3 দিন পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি বর্ডার ক্লিয়ারেন্স মোটামুটি পেয়েছি, আমি চলে যাব। বন্ধুকে বললাম যে আমি তো এখান থেকে চলে যাব, আমি কলকাতায় চলে যাব আমার বাড়ায়। তো বলে, কলকাতায় গিয়ে তুই কী করবি? তুই তো আজকে বহু বছর ধরে এখানেই পড়ে আছিস, তুই তো আমাদের ভাষাও শিখে গেছিস, তুই এখন পুরোপুরি সিলেটি ভাষায় কথা বলতে পারিস, তোর ভাষার মধ্যেও কোনো পার্থক্য নাই, কোনো কিছুই নেই, তোকে দেখলে কেউ বুঝবেই না যে তুই কলকাতার মানুষ, তুই টোটালি সিলেটি ভাষায় কথা বলিস, তাতে ওখানে গিয়ে এখন কী করবি? আমি বললাম, দেখ, আমার বোন আমাকে তার বাড়ি থেকে বের করে দিয়েছে, কিন্তু ওই ঘটনাগুলো আর বললাম না যে কীভাবে কী হয়েছে, এগুলো বললাম না। শুধু বললাম যে আমার বোন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সো আমার তো এখন এখানে আর থাকার কোনো জায়গাও নেই, তোর বাড়িতে আর কয়দিন থাকবো। আমাকে তখন একটা প্রস্তাব দিল যে একটা কাজ করতে পারিস, তুই আমার বাড়িতে থেকে যা, আমার ভাই হিসেবে আমার বাড়িতে থাক, আর আমার যে মিষ্টির দোকানটা আছে, আমার এই দোকানেও একটা ম্যানেজার প্রয়োজন, তুই তো হিসাব নিকাশ ভালোই বুঝিস, তোর নিজেরও দোকান ছিল, তাতে আমার দোকানে কাজ কর, আমি তোকে মাস শেষে বেতন দিব, যদি তুই মানে কোনো কিছু মাইন্ড না করিস। আমি চিন্তা করে দেখলাম যে আমার এই প্রস্তাবটা, ও যে প্রস্তাবটা দিল, এটা কিন্তু খারাপ না, কারণ এই মুহূর্তে হঠাৎ করে আমি কলকাতায় গিয়ে কী করবো? আমি তো কলকাতা থেকে বহু বছর আগেই চলে আসছি, এখন ওখানে তো পরিচিত কেউই নেই, আর গিয়েও হঠাৎ করে আমার মন টিকবে না। ওর সাথে যেহেতু সম্পর্ক ভালো আছে, তাহলে আমি ওর দোকানে কাজ করি। তো পরে ওর দোকানের মধ্যে আমি ঢুকে গেলাম, ভগবানের উপরে ভরসা করে যে যা আছে তাই হোক, ওর দোকানে আমি তখন কাজ করতেছি। বন্ধু আবার আমার সাথে খুব ভালো, সব বিষয় আমার সাথে শেয়ার করে, আমার সাথে ওপেন মাইন্ডে কথাবার্তা বলে। এমন করে দীর্ঘদিন ওর দোকানে আমি কাজ করি, ওর দোকানে ম্যানেজারি করে, আরও লোকজন আছে কারখানায়, অন্যরাও কাজ করে, আমিও করি। এমন করতে করতে আমার বন্ধুর সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক, আসা যাওয়া, এই করতে করতে আমার যে বন্ধুর একটা বোন ছিল রানী, এই মেয়েটাকে আমার খুব ভালো লেগে গেল, মানে ভীষণ রকমের ভালো লাগলো।
এবং মনের ভিতরে একটা চাওয়া জাগলো যে আমি মেয়েটাকে বিয়ে করব। ওরকম খারাপ তেমন কিছুই না যে তার প্রতি খারাপ কোনো কিছু আসে নাই। মেয়েটা ছোট একটা মেয়ে ছিল, দেখতে শুনতে খুব মিষ্টি ছিল। তো আমার ইচ্ছে হলো যে আমি তাকে বিয়ে করব। এই বিষয়টা নিয়ে আমি তখন মেয়েটার উপর আমার কোনো প্রস্তাব দেওয়া নাই, কোনো প্রেমের প্রস্তাব আমি তাকে দিইনি। তাকে পছন্দ করেছি এবং ভীষণভাবে মন থেকে আমি তাকে চেয়েছি, মন থেকে তাকে পছন্দ করেছি। তখন আমি আমার বন্ধুকে জানালাম যে খোলাখুলিভাবেই বললাম যে দেখ, এমন ঘটনা, তোর বোনকে তো বিয়েই দিবি এবং বিভিন্ন ধরনের বিয়ের ঘর আসতেছে। আর তোর বোনকে কি, ও আমাকে এমনি সবসময় বলতো যে ওর বোনকেও ইন্ডিয়া বিয়ে দিবে। আমাকে বলে যে দেখ, তোদের পাড়ায় বা তোদের মহল্লায় এরকম কোনো ভালো ছেলে আছে কিনা আমার বোনকে বিয়ে দেওয়ার মতো। আমি আমার বোনটাকে কলকাতায় বিয়ে দিব, তাহলে কলকাতার সাথে আমাদের একটা সম্পর্ক হবে, আত্মীয়তা হবে, যাওয়া আসা হবে যদি এরকম পাই। তো আমি চিন্তা করলাম ও যেহেতু নিজে থেকেই আমাকে বললো এই কথা, তা আমি ওরে আগ বাড়িয়ে বললাম যে দেখ, এই ঘটনা তুই আমার কাছে দিবি কিনা। আমার বন্ধু রাজি হলো। রাজি হয়ে আমাকে বললো যে দেখ রাজন্য, তোর কাছে আমার বোনকে আমি দিতে পারি, আমার কোনো সমস্যা নেই, কিন্তু হুট করেই তো আমরা তো আর মুসলমান না যে তোরে আমি এখানে এসে কলমা পড়াই দিলাম, বিয়ে হয়ে গেল। আমাদের এখানে গোত্রের অনেক ঝামেলা আছে, সব কিছুর জন্য তো তোর পরিবার লাগবে। সো পরিবার ছাড়া তো আর এভাবে সম্ভব না। তখন আমি চিন্তা করলাম, পরিবার বলতে আমার কে আছে? শুধু আমার একটা দিদি আছে, আমার দিদি ছাড়া তো বাংলাদেশ আর কেউ নেই। আমাকে বলে তোর দিদি হলেই হবে, তোর দিদিকে যদি তুই রাজি করাতে পারিস তাহলে আপাতত তোর দিদিকেই তুই নিয়ে আয়, তাহলেই হলো। তো এরই মাঝে প্রায় 7-8 মাসের মতো হয়ে গেল আমি আমার ওই বন্ধুর বাড়িতেই আছি। তো চিন্তা করলাম, বোন আমার উপরে রাগ করে আছে, যাই আছে, আমি কি আমার বোনের হাতে পায়ে ধরে আমার বোনকে বলবো যে, দিদিকে বলবো যে আমার অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, যা করার করেছি তুই আমাকে মাফ করে দে, আমি মেয়েটাকে পছন্দ করি, তুই বাবা আমাকে রাজি করা, বা তুই চল আমার সাথে, আমি মেয়েটাকে বিয়ে করে আমি একটা সংসারী হয়ে যাব। আমি আর এই খারাপ লাইনে থাকবো না, যা করেছি ওই সমস্ত কিছু আমি ছেড়ে ভালো হয়ে যাব। এমনটাই আমি তখন চিন্তা ভাবনা করতেছিলাম এবং এই নিয়ে আমি আমার দিদির সাথে কথা বলতেছিলাম। তো দিদিকে সব কিছু জানানোর পরে দিদিকে আমি সব কিছু বলবো এরকম পরিকল্পনা করে কিছুদিন পরে বন্ধুর কাছ থেকে একটু ছুটে নিলাম যে আমি আমার দিদির বাড়িতে যাই, তোর বোনের বিষয়ে আমি আমার দিদিকে জানাই, দেখি আমার দিদি কি বলে। তা বললো ঠিক আছে, তাহলে তুই যা, গিয়ে তো দিদির সাথে কথাবার্তা বলে সব কিছু পাকাপোক্ত কর, যেভাবে ভালো হয়। তো ঠিক আছে, আমি আমার বন্ধুর সাথে কথাবার্তা বলে আমার দিদির বাড়িতে রওনা দিলাম। দিনটা ছিল মঙ্গলবার। সকালবেলা ওখান থেকে রওনা দিলাম। দুপুরে আমার বোনের বাড়িতে এসে পৌঁছাইলাম। তো অবাক করা বিষয় হচ্ছে, আমার এসে আমি বোনকে পেলাম না, কিন্তু আমার ঠাকুমা হঠাৎ করে এই বাড়িতে, আমার দাদি আর কি, কবে আসছে তা জানি না, ঠাকুমা আমার দিকে দেখেই কান্না করতে শুরু করছে। বহু বছর পরে দেখা। আমি কাছে গেলাম যে ঠাকুমা তুমি, কান্না করতেছে, আমাকে জড়াই ধরে কান্না করতেছে। পরে কোত্থেকে যেন আমার বোন আসছে, এসে আমাকে বলে, কিরে রাজন্য, তুই এখানে কেন আসলি, কেন এই বাড়িতে? আমার ঠাকুমা তখন বলতেছে, তুই ছেলেটার সাথে এমন করে কথা বলিস না তো, ও কতদিন পরে কোত্থেকে আসছে তার তো কোনো ঠিক নেই, একটু কথা বলে ওর সাথে। তো আমার বোন বলতেছে যে না, এখানে ওর সাথে কোনো কথা নেই, ও একটা খারাপ, ওকে বাড়ি থেকে বের করেন, ও হচ্ছে অসুর, ওকে এই বাড়িতে রাখা যাবে না। তো আমার ঠাকুমা বলতেছে, আমি একটু কথাবার্তা বলি, তুই এমন করিস না তো। তো ঠাকুমা তখন আমাকে সাইডে নিয়ে বললো, রাজন্য, এমন ঘটনা এই বাড়িতে এসে শুনলাম, তুই নাকি এগুলো ঘটাইছিস। আমি আমার ঠাকুমাকে বললাম যে দেখো, এগুলো আমি ঘটাইনি, এগুলো সবই আমার বোনের শাশুড়ি ঘটিয়েছে, কিন্তু আমাকে ব্যবহার করেছে। তিনি বলে, এই কাজটা করা তো ঠিক হয়নি। এই বাড়িতে যে অহনা নামের যে তোর বৌদিটা ছিল, মেয়েটা ভীষণ ভালো ছিল, বরিশালের মেয়ে, খুব ভালো, আমাদের এখানে খুব ভালোভাবেই থাকতো, তুই কাজটা ভালো করিসনি। আমি বললাম, দাদি যাই হোক, যা তো করে ফেলেছি তা তো আর বলে লাভ নাই। দাদি আমাকে বলে, জানিস মেয়েটার এখন কী অবস্থা? আমি বললাম, কী হয়েছে? বলে, মেয়েটা পাগল হয়ে গেছে। পাগল হয়ে নাকি পাগলের মতো করে চলাফেরা করে, আর হাত পা সবাই বেঁধে রাখে, খুব খারাপের মধ্যে আছে মেয়েটা। আমি বললাম, পাগল হয়ে গেছে? বলে, হ্যাঁ পাগল হয়ে গেছে। আমি তখন বুঝতে পারলাম যে তার শাশুড়ি তাকে অবশ্যই কালো যদি এমনভাবে করেছে, ওইটাই প্রয়োগ সে নিতে পারে না, যার জন্য হয়তো পাগল হয়ে গেছে। তো একটা পর্যায়ে আমি এখন, দাদি আমাকে বললো আর কি, ঠাকুমা, যে তুই হঠাৎ করে এই বাড়িতে আবার কেন আসলি, কোন উদ্দেশ্যে আসলি? আমি তখন বললাম যে ঠাকুমা, আসছিলাম তো দিদির কাছে, তা দিদি যেহেতু এরকম করতেছে, আমি তোমাকে পেয়ে গেলাম, আমার ভাগ্যটা আসলেই ভালো, ভগবানের কৃপে আমি তোমাকে পাইছি, আমি তোমাকে এই কথাবার্তাগুলো খুলে বলি, তুমি আমাকে একটা পরামর্শ দাও। তো বললো যে ঠিক আছে, তোর কি পরামর্শ লাগবে তুই আমার কাছ থেকে বল, আমি তোকে পরামর্শ দিব। আমি তখন বললাম যে দেখো, এমন ঘটনা, সব কিছু খুলে বললাম, রানীর বিষয়ে, আমার বন্ধুর বিষয়ে, রানীর বিষয়ে সব খুলে বললাম। আমার ঠাকুমা আমাকে বলতেছে, এটা তো বেশ ভালো কথা, কিন্তু এটাতে তো কেউ রাজি হবে না, তোর এখানকার তোর বোনও রাজি হবে না, আর তোর বাবা মাও রাজি হবে না। তো ঠিক আছে, তুই আমাকে নিয়ে চল, আমি ওখানে গিয়ে দেখবো। তাই আমি বললাম, আমি তো এই বাড়িতে থাকতে পারবো না, রাতে ঝামেলা আছে, তুমি আমার সাথে এখনই চলো। মুহূর্তের মধ্যে ঠাকুমা তার ব্যাগ ট্যাগ সব কিছু রেডি করলো। আমার বোন বললো, আপনি ওর সাথে যাইন, ও আপনাকে বিক্রি করে দিবে, ও ভালো না। তারপর আমি ঠাকুমাকে নিয়ে আমার ওই বন্ধুর বাড়ি
রানীদের বাড়িতে গেলাম, তখন প্রায় রাত হয়ে গেছে। রাতে ঠাকুমাকে নিয়ে উঠলাম, আমার বন্ধু খাবার দাবারের আয়োজন করলো, ঠাকুমা খাইলো, খেয়ে ঠাকুমা আর আমি একসাথেই শুইলাম। সে আমি ঠাকুমাকে বললাম, তুমি মেয়ে দেখেছ? ঠাকুমা বলে, মেয়ে তো বেশ মিষ্টি রে, দেখতে শুনতেও খুব ভালো এবং খুবই ভালো মেয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কি করব? আমি বললাম, তুমি যেমনি পারো আব্বা আম্মাকে রাজি করিয়ে এই মেয়েটাকে বিয়ে করে নিয়ে যাও, আমি মেয়েটাকে নিয়ে কলকাতায় চলে যাব। আমি কলকাতায় থাকবো, আর আমি খারাপই করবো না, আমি ব্যবসা বাণিজ্য করবো বাবার সাথে, আমি খুব ভালো হয়ে যাব, তুমি এই কাজটা করো। তো ঠাকুমা বললো যে আচ্ছা ঠিক আছে, আমি আজকেই না হয় কালকে আমি চলে যাব কলকাতায়, গিয়ে আমি তোর বাবা মাকে নিয়ে আসবো। তো সে সময় আসলে মোবাইল ফোনের অত ভালো ব্যবস্থা ছিল না ওই জায়গাটার মধ্যে, মানে নেটওয়ার্কিংয়ের ব্যবস্থা খুব খারাপ ছিল। আমার ঠাকুমা গেল প্রায় 14 দিন পরে। ঠাকুমা আমার মাকে নিয়ে, আমাদের পাড়ার আরেকজন মুরব্বিকে নিয়ে ঠাকুমা তখন আসছে এই জায়গায়। এখানে আসার পরে ঠাকুমা মেয়ের বাবা মায়ের সাথে কথাবার্তা বললো, সব কিছু পাকাপোক্ত করলো। প্রায় 1 মাস পরে আমার বিবাহ হবে এরকম একটা অনুষ্ঠান, এবং 1 মাসের মধ্যে আমি আবার কলকাতায় চলে গেলাম। কলকাতা থেকে আমার পাসপোর্ট, আধার কার্ড সব কিছু ঠিকঠাক করে আমি এখানে যেভাবে আমাদের মানে নিয়ম মাফিক আমি এখান থেকে রানীকে বিয়ে করে আমি তখন নিয়ে গেলাম। আমার বিয়েতে আমার বোন বা বোন জামাইয়ের কোনো লোক আসেনি, আমার বোনের শ্বশুর বাড়ি থেকে, না আমার বোন না আমার বোনের জামাই বা ওখানকার কোনো তার কোনো আত্মীয় স্বজন কেউই আসেনি। শুধু আমরা কলকাতার কিছু মানুষ এসেছি, বিয়ে করে রানীকে ওখান থেকে নিয়ে চলে গেলাম। তো রানীকে পাওয়ার পরে যেটা আমার কাছে মনে হলো যে আমি সংসার জীবন অনেক সুখী হব, আর আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই। আমি তখন রানীর সাথে ভালো করেই আছি, খুব ভালো হয়ে গেলাম, পূজা দিচ্ছি, মন্দিরের সময় কাটাচ্ছি, আব্বার সাথে ব্যবসা বাণিজ্য করতেছি, একটা ভালো অবস্থান, ভালো জায়গার মধ্যে চলে গেলাম যে না আমি আর এই সমস্ত জায়গাগুলোর মধ্যে থাকবো না। তো এই করতে করতে ভগবানের কৃপায় একটা পর্যায়ে রানীর পেট জুড়ে আমার একটা মেয়ে সন্তান হলো। তো আমার মেয়ে বাবুটা দেখতে খুব সুন্দর ছিল, মানে অসম্ভব রকমের সুন্দর ছিল, এবং আমার মেয়েটা দেখতে একেবারে পুতুলের মতো, সবাই বলে অনেক ভালো। তো প্রথম দিকে আসলে বুঝতে পারি নাই যে ওর সমস্যাটা, মানে আস্তে আস্তে করে যখন বড় হয় তখন বুঝতে পারি যে ও আসলে চোখে দেখতে পায় না, ও আসলে মূলত চোখে দেখতে পায় না। তো চোখে দেখতে পায় না মানে অন্ধ। এখন ও অন্ধ, আমরা অনেক মানে চোখগুলো খুবই ভালো, মানে দেখতে মানে টোটালি মনে হয় চোখ খোলা সবই ঠিক আছে, কিন্তু মূলত দেখতে পায় না। তো ডাক্তার মহাশয়ের কাছে নিয়ে যায়, ডাক্তার মহোদয় দেখে বলে যে তো জন্ম থেকেই অন্ধ, এই জন্ম থেকে অন্ধ, ঠিক হবে না। তো ওনারা বলে যে অপারেশন করতে পারি, কিন্তু কাজ হবে বলে মনে হয় না। তো ওনারা বললো যে অপারেশন না করাই ভালো, একটা মেয়ে তো ঠিক আছে। এরই মাঝে কিন্তু আমার বউ রানী কিন্তু আবারও গর্ভবতী হয়ে গেছে, পেটে আবারও বাবু আসছে। তো এই বাবুটা হওয়ার প্রায় 3 মাস মানে 3 বছর পরে আমার আরেকটা সন্তান হয়, ওইটাও মেয়ে। তো ওইটা মেয়ে যখন প্রথমটা অন্ধ, এবং আপনার অন্ধ হলো, শুধু অন্ধই না, আরেকটা সমস্যা আমার বড় মেয়েটার ছিল, ও মানসিক প্রতিবন্ধী। মানে মানসিক প্রতিবন্ধী বলতে এক কথায় মানে পাগল আর কি, মুখ থেকে লালা বের হয়, যেখানে বসে বসে থাকে, মানে টোটালি পাগল, মানে ব্রেন কোনো কাজ করে না, মানসিক প্রতিবন্ধী। এরপরে মেয়েটা হওয়ার পরে আমি খুব টেনশনে পড়ে গেলাম যে এরপরে মেয়েটা এরকম হচ্ছে কেন, কী কারণে হচ্ছে, তা কোনো কিছু বুঝতে পারি না। পরের মেয়েটা হওয়ার পরে আমার ওয়াইফ সহ সবাই খুব টেনশনে পড়ে গেল, এটা আবার প্রথমটার মতো হয় কি না। যারা মানে এরকম যা চিন্তা ভাবনা করলোই তাই হলো। বড়টা যখন একটু একটু বড় হলো, তখনই তার মাঝে এই ধরনের সিনড্রোমগুলো দেখা দিচ্ছে। আমার 2টো মেয়ে এরকম হলো, এটাও টোটালি চোখে দেখে না এবং মানসিক প্রতিবন্ধী। এরকম করে বেশ কয়েকদিন কেটে গেল, রানীর সাথে আমার সংসার জীবন কাটতেছে। এরই মাঝে আমার বোন বেড়াইতে আসছে বাংলাদেশ থেকে, যে বোনের বাড়িতে গিয়ে আমি অঘটন ঘটিয়েছিলাম, এই বোন বেড়াইতে আসছে। আসার পরে এই বোন আমার ওয়াইফকে সম্ভবত বিষয়গুলো জানিয়ে দেয়, মানে রানীকে জানিয়ে দেয় যে আমি ওখানে এরকম এরকম ঘটনা ঘটিয়েছিলাম, বা সেটার অভিশাপে হয়তো এমনটা হচ্ছে। এবার ঘরের মধ্যে রানী আমাকে বারবার জিজ্ঞেস করে, আচ্ছা তুমি বাংলাদেশে তোমার বোনের বাড়িতে বৌদি অহনার সাথে কী করেছো? আমি বললাম না কিছু করিনি, তুই তো পুরনো কথা, তুমি কেন বারবার পুরনো কথা টেনে টেনে উঠাচ্ছ? আমি তো পুরনো বিষয় নিয়ে তোমার সাথে কথা বলতে চাই না। রানী বারবার বলেছে, না তুমি আমাকে বলো যে ওখানে তুমি কি করেছিলে, ওখানে কি ঘটনা ঘটেছে, আমি সেই ঘটনাগুলো জানতে চাই। যতই তার কাছ থেকে বিষয়গুলো স্কিপ করতে চাই, তার কাছ থেকে বিষয়গুলো হাইড করতে চাই, কিন্তু ও বিষয়গুলো আরও জানার জন্য আগ্রহী হয়ে ওঠে। তো দেখলাম যে সাংসারিক জীবনে খুব ঝামেলা হচ্ছে, ওকে আমি না বললে আসলে আমরা একসাথে থাকতে পারবো না, খুব ঝামেলা করবো। এমনি 2টা মেয়ে মানসিক প্রতিবন্ধী, পাগল, এরপরে তার বাচ্চা কাচ্চা নিব না, এরপরে আবার কি হয় তা তো আর বুঝি না। তো পরে ও যখন আমাকে বললো, আমি বললাম দেখো আসলে আমি একটা অপরাধ করেছি, এমন অপরাধ, সমস্ত কিছু ওকে খুলে বলি, এবং এই বৌদির সাথে যে আমার শারীরিক সম্পর্ক হয়েছে বেশ কয়েকবার সেটাও বলি। এই ঘটনা হওয়ার পরেই না রানী আমার সাথে আর কথা বলে না। এই দুজনের মাঝে ঝগড়া ঝাঁটি ঝামেলা মানে খুবভাবে হচ্ছে, একটা প্রবলেম একটার পরে একটা প্রবলেম দেখা দিচ্ছে।
এবং সাংসারিক জীবনে একটা সময় খুব বেশি প্রবলেম দেখা দেয়। এক পর্যায়ে আমার বন্ধু তখন আমাদের বাড়িতে বেড়াতে আসে। আমি ওকে বিস্তারিত সব খুলে বললাম, দেখ বন্ধু, আমি এমন করেছি। বন্ধু তো আমার উপরে খেপে গেল, তুই তো আমাকে আগে জানালি না কেন, এবং আগে কেন বললি না। তো বন্ধুর সাথে ঝগড়াঝাটি হলো। বন্ধু বলে, আচ্ছা ঠিক আছে, আমি রানীকে আপাতত নিয়ে যাই, যেহেতু রানীর অবস্থা ভালো না। তখন দুটো মেয়েই বড়, আমার যে দুটো মেয়ে হয়, দুটো মেয়ে মোটামুটি এই সাইজের হয়ে যায়, বড় হয়ে যায়। পরে অহনা বলে, রানী বলে ও বাংলাদেশে যাবে। তো যাবে যে ও বলে মেয়েদেরকে নিবে না, কারণ মেয়ে ধরতে পাগল। তা আমারও বন্ধু বললো যে ঠিক আছে, ও মেয়েটারে না নিয়ে যাক, মেয়েগুলো তোর কাছে রাখ, মেয়েগুলো নিলে তো আবার ও আসতেও চাইবে না, লেট করবে, মেয়েদের মায়ায় হয়তো আবার চলে আসবে। এই কথা বলার পরে অহনা তখন আপনার রানী তখন বাংলাদেশে গেল। প্রায় 2 মাস পেরিয়ে গেল, রানী আর বাংলাদেশ থেকে ফিরে আসে না। 2 মাস পরে আমি রানীকে আনার জন্য বাংলাদেশে গেলাম, যে ও কেন আসে না, আমার মেয়েগুলো কান্নাকাটি করে মায়ের জন্য। তো আমি ওকে নিয়ে আসি, অন্ধ হোক না, তারপর তো মায়ের স্পর্শ বুঝতে পারে। ও বাড়িতে যাওয়ার পরে 2 মাস পরে যাওয়ার পরে রানীর সাথে আমার কথা কাটাকাটি হলো যে তুমি কেন যাবা না, ও আমার সংসার করবে না, আমাকে ডিভোর্স করে দিবে। আমাদের ধর্মে তো আসলে এগুলো নাই, তারপরেও আমার সংসার করবে না, যেভাবে ছাড়াছাড়ি হওয়া দরকার ধর্ম অনুযায়ী ওভাবে আমার সাথে ছাড়াছাড়ি করে বসবে, আমার সংসার করবে না। এর মাঝে আমি আমার বন্ধুকে জানালাম, আমার যে বন্ধু আমাকে এত ভালোবাসলো, আমার রানীর সাথে বিয়ে হওয়ার সমস্ত কিছু করলো, ওই বন্ধু আমাকে সেদিন বাড়িতে মারলো যে তুই এত বড় একটা অঘটন ঘটিয়ে আমার বোনকে কেন বিয়ে করলি, আমার বোনের জীবন কেন নষ্ট করলি। হুড়দুম প্রচুর আমাকে মারলো, মেরে আমাকে হসপিটালে ভর্তি করাই দিল। কি পরিমাণের মারছে আমাকে, আমি 3 দিন পর্যন্ত হসপিটালে ছিলাম। সেখান থেকে আমাকে পুলিশে দিয়ে দিল, ওখান থেকে আমাকে পুলিশে দিল, এবং পুলিশে আমি প্রায় 1.5 মাস ধরে থানা হাজতে ছিলাম। 1.5 মাস পরে আমার বড় দাদা কলকাতা থেকে গিয়ে উনি ওখান থেকে আমাকে অনেক কষ্টের পরে ছুটিয়ে আনে। তো ওখান থেকে আমি তখন চলে আসলাম। আসার পরে ইতিমধ্যে এই ঘটনা পুরো এলাকাবাসী জেনে গেছে, আমার পাড়ার মোটামুটি সবাই তখন এই বিষয়টা জেনে গেছে যে আমি এরকম একটা ঘটনা আমার বোনের বাড়িতে ঘটিয়েছিলাম। শুরু হলো এক নতুন পর্ব। আমি কারোর সাথে, কেউ আমার সাথে কথা বলে না, আমার বাপ মাই আমার সাথে ঠিকমতো কথা বলে না, ঠাকুমা যতটুকু আমার সাথে কথা বলে কেউ আর আমার সাথে কথা বলে না। দুটো মেয়ে তখন প্রতিবন্ধী, একটা আরেকটাকে দুটোকে একসাথে রাখা যায় না, কুকুরে যেভাবে কামড়াকামড়ি করে এইভাবে কামড়াকামড়ি করে, একটা আরেকটাকে কামড়ায়, একটা আরেকটাকে কামড়ায়। খুব বাজে এবং খারাপ একটা অবস্থার মধ্যে চলে গেলাম। কি করব বুঝতে পারতেছিলাম না। তখন একটা অমরনাথ মন্দিরে একটা পূজার সময় আসে, অমরনাথের ওই সময় একটা পূজার সময় অমরনাথ মন্দিরে, কাশ্মীরের ওখানে। তো আমাদের পরিবারের সবাই কিন্তু ওখানে যায়। তা আমিও তখন এখানে পরিকল্পনা করলাম যে এবার আমিও যাব। তো অমরনাথ মন্দিরে আমার দুটো মেয়েকে নিয়ে ওখানে আমরা তখন চলে গেলাম। ওখানে একজন ঠাকুর মহোদয় আছে, খুব বয়স্ক একজন মানুষ, ওনার নামটা বলা নিষেধ আছে তাই নাই বলি। ওই ঠাকুর মহাশয়ের কাছে গিয়েছিলাম। যাওয়ার পরে ঠাকুর আমাকে দেখে বলে, তোর ভিতরে তো ভীষণ বিষণ্ণতা, হিন্দি ভাষায় কথা বলে। ঠাকুরকে আমি বললাম যে ঠাকুর দেখেন, আমি এমন ঘটনাতে এর মধ্যে আছে, আমার দুটো মেয়ে প্রতিবন্ধী এবং চোখে দেখতে পায় না। ঠাকুর তাদের কাছে নিল, দিয়ে বলো, পুতুলের মতো দুটো মেয়ে, অপরাধ করলি তুই, আর তোর শাস্তি সারা জীবন এরা ভোগ করে যাবে। এদের দেখে আমার খুব মায়া লেগেছে, আমার ভিতরটা খুব কেঁপে উঠেছে রে। তোর দুটো ফুটফুটে বাচ্চা, এদের জীবন এভাবে নষ্ট হয়ে যাক, এটা আমি না, এটা খুদ ভগবান নিজেও চায় না। তুই ভালো হওয়ার একটা রাস্তা আছে, তোর মেয়েগুলো ভালো হওয়ার একটা রাস্তা আছে, সেই রাস্তায় গেলে তোর মেয়েগুলো হয়তো ভালো হয়ে যাবে। এখন তুই কি সে রাস্তায় যাবি? আমি তখন বললাম যে ঠাকুর, আপনি যে রাস্তায় যেতে বলেন আমি সে রাস্তায় যাব, কিন্তু আমার দুটো মেয়ের জীবন যাতে নষ্ট না হয়, আমার দুটো মেয়েকে আমি ভালো করতে চাই, দুটো মেয়েকে আমি ভালো জীবন দিতে চাই, এদের জীবন আমি নষ্ট করতে চাই না। ঠাকুর তখন বলল যে ঠিক আছে। উনি আমাকে কিছু নিয়ম কানুন শিখাই দিল, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কথাটা উনি আমাকে বলল, বাংলাদেশ বরিশালে গিয়ে অহনা বৌদিকে খুঁজে বের করে তাকে যে করেই পারি যেন কলকাতায় নিয়ে আসে, এবং শুধু কলকাতায় নিয়েই আসবো না, আমি ওনাকে বিয়ে করব। উনি পাগল হোক, বয়স্ক হোক, বৃদ্ধ হোক, যাই হোক, ওনার সাথে আমার সংসার করা লাগবে। যদি ওনার সাথে আমি সংসার করতে পারি তাহলে হয়তো ভগবানের কৃপা আমার দুটো মেয়ে ভালো হয়ে যাবে। ঠাকুরের কাছ থেকে অমরনাথের পুজো শেষ করে আমরা তখন বাড়িতে আসি। বাড়িতে আসার পরে আমার মা আমাকে বলে, ঠাকুর যা বলেছে তাই করতে হবে, তাই করলেই হয়তো তোর মেয়েরা দৃষ্টিশক্তি ফিরে পাবে, মাথা ঠিক হবে। আমাকে তখন আমার বোনের মাধ্যমে আমার মা আবার আমার বোনকে অনুরোধ করে ওই বৌদির ঠিকানা খুঁজে বের করলো। বৌদি তখন ওই পাড়ায় থাকতো, পাগলের মতো রাস্তায় ঘুরতো এটা সেটা। তো আমার বোন বললো, এরভাবে বললে তো দিবে না, আচ্ছা ঠিক আছে, আমি নাইলে আমার ওই যে বোন, আমার যে বোনকে বাংলাদেশে বিয়ে দিয়েছিলাম, সেই বোন বলল আমি না হয় বৌদির পরিবারের সাথে কথা বলে বলবো যে কলকাতায় একটা ভালো চিকিৎসা কেন্দ্র আছে, ওখানে বৌদিকে নিয়ে যাব, আমি নিয়ে আসবো।
একথা বলে আমার বোন কীভাবে জানি বৌদিকে সব কিছু বুঝিয়ে শুনিয়ে, মানে বৌদি তো আর বোঝে না, বৌদির বাবা মাকে বুঝিয়ে শুনিয়ে পাগল বৌদিকে নিয়েই আমার বোন বহু কষ্টের পরে আমাদের পরগনায় চলে আসছে বৌদিকে নিয়ে। তো বৌদি তখন অনেক বয়স হয়ে গেছে, মাথার চুল টুলও পেকে গেছে। তো বৌদিকে দেখলাম পাগল, আমাকে দেখলেই চিৎকার দিয়ে ওঠে। তো বৌদিকে আনার পরে দেখলাম বৌদির সাথে আমি থাকার চেষ্টা করতেছি, থাকতে পারি না। আমাকে দেখলেই মারে। পরে আমি ওই অমরনাথের সেই মন্দিরে আবারও গিয়েছিলাম ওই ঠাকুর মহাশয়ের সাথে কথা বলার জন্য। ঠাকুরের সাথে কথা বললাম, ঠাকুর আমাকে কিছু প্রসাদ দিল, বললো এগুলো ব্যবহার করো। তো কিছু প্রসাদ দিলাম, এগুলো আনলাম এবং এগুলো আমি আমার বৌদির উপরে প্রয়োগ করতেছি, মানে অহনার উপরে। বেশি দিন সময় লাগে নাই, প্রায় 3 থেকে 3.5 মাসের মাঝেই অহনার পাগলামি প্রায় 90% কমে গেছে। অহনার পাগলামি 90% কমে যাওয়ার পর অহনার বাবা মাকে আমার বোন তখন জানালো, যদি এমন ভালো হয়ে গেছে, যদি আমার ভাই বিয়ে করে আপনারা দিবেন কিনা। ভাবির মানে বৌদির বাবা মা পুরোপুরিভাবে রাজি হয়ে গেল যে এটা যদি হয় তাদের মেয়ের জন্যই তো ভীষণ ভালো। তারা বললো এর থেকেও ভালো কোনো প্রস্তাব তো তাদের জন্য আর হতে পারে না, তাহলে আমরা এটাতে রাজি আছি। তো বৌদি তখন মোটামুটিভাবে মানে কিছুটা ভালো আর কি, এবং এই ভালোতে আনতে আমার অনেক কষ্ট হয়েছে। মানে কষ্টের কথাগুলো একটু একটু না বললে হয় বুঝবেন না। আমাকে এমন কিছু পূজা দিতে হয়েছে রাতের বেলায় যা একটা স্বাভাবিক মানুষের জন্য খুব কষ্টদায়ক। আমি উদাহরণস্বরূপ বলি, ধরেন মাঘ মাসে শীত, প্রচণ্ড রকমের শীত পড়ে। এই শীতে তো মানুষ পানির কাছ থেকে 40 হাত দূরে থাকে। আমি ওই বরফের পানির মধ্যে সারা রাত দাঁড়িয়ে থেকে আমাকে পূজা দেওয়া লাগছে। বুঝতে পারেন, এরকম কঠিন অনেকগুলো পুজো আমার দিতে হয়েছে, যেগুলো আসলে বলা বাহুল্য না, মানে অন্যরকম আর কি। এই পূজাগুলো তখন আমি সম্পূর্ণরূপে আমার মেয়েদের মুখের দিকে তাকিয়ে, আমার মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি তখন এই পুজোগুলো দিলাম। দেওয়ার পরে আমার অহনা মোটামুটি ঠিক হয়ে গেল। ও কলকাতায় আমার সাথে সংসার করতেছে, মোটামুটি ভালো, একেবারেই যে ভালো হয়ে গেছে তা কিন্তু নয়, তা বললে ভুল হবে। ও আগের মতো পাগলামি করে না, খাবার দিলে খায়, টুকিটাকি বুঝে, বেশিরভাগই একটু বেশি কথা বলে। শুধু এটাই এখন বর্তমানে সমস্যা, ধরেন যার সাথে কথা বলতেছে তার সাথে একটু বেশি ঘন ঘন কথা বলে। তো আমার মেয়েগুলো কিন্তু আর ভালো হইতেছে না, মানসিক প্রতিবন্ধী মেয়েগুলো রয়ে গেল, এবং দুটো মেয়ে একইভাবে মানসিক প্রতিবন্ধী, আবার চোখেও দেখে না। তো ঠাকুর মহোদয়কে আমি পুরো আমার বাড়িতে মানে দাওয়াত করি, অমরনাথের যে আপনি আসেন আমার বাড়িতে একটু আপনার ডাল ভাত খেয়ে যান। ওনাকে আমি ডাকি, আমাদের মন্দিরে দাওয়াত করি, পরে উনি আসে। উনি এসে আমার মেয়েগুলোর উপরে প্রসাদ দেয়, মানে খুবভাবে আমার মেয়েগুলোর করে। তো ওভাবেই কিন্তু আমার মেয়েগুলো আসলে একদম পুরোপুরি ভালো হয়ে যায় তা কিন্তু নয়। আমার মেয়েগুলো পুরোপুরি ভালো হয়নি, তো এখনও আছে, কিন্তু ওভাবে মানে পুরোপুরিভাবে ভালো না, মানে অতটা পাগলামি করে না। অতটা আগে যেরকম পাগলামি করতে কিছুই বুঝতো না, এখন মোটামুটি বোঝে, কিন্তু দৃষ্টিশক্তি আর ফিরে এলো না। তো ঠাকুর মহাশয় আমাকে একটা কথাই বললো যে একদিন না একদিন তোমার মেয়ে দৃষ্টিশক্তি ফিরে পাবে, তারা একদিন ভালো হবে, এবং সেই দিনটার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। ভগবান হয়তো একদিন তোমার মেয়েদের দিকে শুভ দৃষ্টি দিবে আর তোমার মেয়েরা ভালো হবে। এরপরে আমি যেই অহনাকে বিয়ে করেছিলাম, অহনার ঘরে কিন্তু পরে আর কোনো সন্তানাদি হয়নি। এখন অহনা আর আমার 2 মেয়ে নিয়ে আমি বেশ ভালোই আছি। নিচে আমার বাবার সাথে ব্যবসা বাণিজ্য করছি। এখন প্রায় বয়সের গণ্ডি পার হয়ে গেছে, শেষ বয়সে চলে আসছে। আমার 2 মেয়ে অনেক বড় হয়েছে, তারা ভার্সিটিতে থেকে মোটামুটি টুকিটাকি পড়াশোনাও করে। এখন 2 মেয়ে আসলে ওদের মানে যেই সমস্যাটা, যেটা আমার বউয়ের মাঝেও দেখতে পাই, আমার মেয়ের মাঝেও দেখতে পাই, তারা কথা বেশি বলে, মানে প্রচণ্ড কথা বলে, এবং এই ভালোতে এই খারাপ। আর আমার 2 মেয়ের মাথা প্রচণ্ড গরম থাকে, মানে কোনো কিছু সহ্য করতে পারে না। 19 থেকে 20 হলে ভাঙাভাঙি শুরু করে। আমার গায়েও হাত তুলে বেশ কয়েকবার আমাকেও মেরেছে। আমার বড় মেয়ে একবার তো বটি নিয়ে এসে আমাকে জবাই দিয়ে দিবে এমন একটা অবস্থা। তো এখনও ওদের মাঝে পাগলামি কাজ করে। অমরনাথের সেই ঠাকুর মহাশয় চলে গেল, এবং তিনি বলল যে ভগবান হয়তো কোনো একদিন আমার মেয়েগুলোকে ভালো করে দিবে। তো ভগবান দিয়েছে, আমি ভগবানের কাছে চিরঋণী। তিনি 90% আমার বাচ্চাদেরকে ভালো করেছে। আমার বর্তমান ওয়াইফ যে আছে সেও পুরোপুরিভাবে এখন বলতে গেলে একটু বেশি কথা বলা ছাড়া সব দিক থেকে ভালো আছে। আমি এখন এই জীবন নিয়ে আছি। যদি প্রশ্ন করেন আমি কেমন আছি, আমার প্রশ্নের উত্তর হবে যে হ্যাঁ, আমি ভালো আছি। এখন আমি বেশ ভালো আছি। আমি যে পাপ করেছি সেই পাপের কোনো ক্ষমা তো নেই, এই জগতেও নেই, ও জগতেও নেই। আমার মতো যারা পাপী আছে তারা যেন আমার গল্পটা শুনে সতর্ক হয়, আমি এই জন্যই আমার কথাগুলো আপনাকে জানিয়েছি। আরেকটা জিনিস আমি আপনাকে বলে রাখি, আমি বাংলাদেশকে ভীষণভাবে ভালোবাসি। রানীর সাথে সম্পর্ক নষ্ট হওয়ার পরে আমি আর বাংলাদেশে যাইনি। আপনি আমার মোবাইলটা ঘাঁটলে খুব অবাক হয়ে যাবেন, সেখানে বাংলাদেশের সমস্ত নায়ক নায়িকাদের ছবি এবং বাংলাদেশি কালচার, বাংলাদেশের সব কিছু আছে। আমি চিলিডি ভাষায় ফুললি কথা বলতে পারি। আপনি আমার জন্য আশীর্বাদ করবেন, আমি আপনার জন্য আশীর্বাদ করে ভগবান আপনাকে দীর্ঘায়িত করুক। আমি তো হিন্দু মানুষ, আমি জানি না আপনি আমার গল্পটা রেকর্ড করবেন কিনা। যদি করেন তো আমি চির ঋণী থাকবো দাদা আপনার কাছে। ভালো থাকেন।
আদাব। আমি শুরুতেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমি আসলে আমাদের মুসলিম ধর্মে যেমন ভাবিকে ভাবি বলে, হিন্দু ধর্মে ভাবিকে বৌদি বলে, এরকম অনেকগুলো নিয়ম নীতি আছে মানে হিন্দুদের সাথে মুসলিমদের ভাষার। সো সেই ভাষাগুলো হয়তো আমি ক্লিয়ার বলতে পারিনি, সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা যতটুকু বুঝেছেন, কারণ আমি তো কোনো হিন্দু মানুষ নয়, যার জন্য ওদের ভাষাগুলো খুব সুন্দর করে হয়তো বলতে পারিনি। তো রাজন্য যেটা করেছে, তিনি এখন প্রচুর বয়স হয়েছে ওনার পাপ যে কতটা ভয়ানক শুনে সেই পাপটা বুঝতে পেরেছে। হয়তো একজন ভালো ঠাকুরের মাধ্যমে ওই কালো জাদু কাটিয়ে উনি হয়তো তার ওয়াইফকে ভালো করেছে বা ওয়াইফের কাছে ফিরেছে। দেখেন, আপনি যা করবেন দুনিয়াতে তা ফিরে পাবেন। আপনি যদি মনে করেন আমি মুসলমান, হয়তো আমার বিচারই হবে, হিন্দুর বিচার হবে না, না, আল্লাহ কিন্তু সবাইকে দুনিয়াতে সৃষ্টি করেছে। আমরা ভাষার বিষয়ে বলতে গেলে এটা হয়তো অনেকের কাছে একটু দ্বিধাদ্বন্দ্ব হতে পারে, অনেকে উল্টোপাল্টা কিছু মনে করতে পারে, তা কিন্তু নয়। মা কিন্তু একজনই, আমরা যাকে মা ডাকি সেই মা একজনই, কিন্তু কেউ মায়ের রাগ ভাঙায় মাকে চুমু দিয়ে, কেউ মায়ের রাগ ভাঙায় মাকে জড়িয়ে ধরে, কেউ হয়তো আল্লাহকে খুশি করে নামাজ পড়ে, কেউ হয়তো আল্লাহকে খুশি করে পূজা দিয়ে, কেউ হয়তো আল্লাহকে ভগবান ডাকে, কেউ হয়তো আল্লাহকে আল্লাহ ডাকে। হয়তো আমাদের বোঝার ভুল, আমরা হয়তো বুঝতে ভুল করে বা ভিন্ন ধর্মের মানুষরা বুঝতে ভুল করে, সৃষ্টিকর্তা কিন্তু একজনই হয়ে থাকে। তো যাই হোক, এখন যেটা ঘটেছে রাজন্যের জীবনে তা সত্যি অনেক হৃদয় বেদনাদায়ক। আমি বারবার বলি, কালো জাদু খুব ভয়ঙ্করভাবে হচ্ছে মানুষের জীবনে ছড়িয়ে যাচ্ছে দিনে দিনে। কালো জাদুর প্রকোপ কঠিনভাবে ছড়িয়ে যাচ্ছে, যার জন্য সবাইকে বলবো যে প্রতিদিন অন্তত রাতে ঘুমোতে যাওয়ার আগে কিছু কোরআন তেলাওয়াত শোনেন। অন্তত আধা ঘন্টার জন্য হলেও গানটা বন্ধ করে আপনি কোরআন তেলাওয়াতটা শোনেন, এবং কোরআন যদি শুনে আপনি ঘুমাতে যান, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি আপনাকে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করেও থাকে তা 90% কেটে যাবে, শুধু যদি আপনি কোরআন তেলাওয়াত শোনেন। অনেকেই যদি মনে করেন যে কোরআন তেলাওয়াত শুনলে বিরক্ত লাগে, অস্থির লাগে, শুনতে ইচ্ছে করে না, তাদেরকে বলবো যে খুব ইমিডিয়েট কোনো একটা ভালো হুজুরের কাছে গিয়ে আপনারা পরামর্শ নেন, কারণ আপনারা ব্ল্যাক ম্যাজিকে জড়িত আছেন। আর শুনতে ভালো না লাগলেও এটা শুনবেন, কারণ এটা যত শুনবেন শয়তান আপনার কাছ থেকে তত দূরে থাকবে। বন্ধুরা, আজকের গল্প নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে লিখবেন, আর আমার নতুন চ্যানেলের ডিসক্রিপশনে আমার নতুন চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে ওখানে ভিজিট করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। এখানে বিদায়, দেখাবো অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।